ঘটনা পাঠিয়েছেন অঞ্জনা রহমান। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি বাংলাদেশের একাধিকবার জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা এবং নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। প্রিয় ভাই গৌরব, অনেক আশীর্বাদ এবং ভালোবাসা তোমার জন্য। 2 বছর আগে আমার জীবনের সত্যি একটি ভৌতিক ঘটনা আমি লিখে পাঠিয়েছিলাম। প্রেতকথায় সেটি প্রচার হওয়ার পর আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি এবং আমার একমাত্র ছেলে নিশাত রহমান, মুনিওর নাম, প্রেতকথার অনেক বড় ফ্যান। যতই ব্যস্ততা থাকুক না কেন, দেশে এবং বাংলাদেশের বাইরে যেখানেই থাকি না কেন, এই পর্যন্ত একটি এপিসোডও আমি এবং আমার ছেলে মিস করিনি। তাই আজকে আবার আমার জীবনে ঘটে যাওয়া সত্যি একটি আশ্চর্যজনক ভয়ঙ্কর ঘটনা পাঠালাম, যেটি আমার জীবনের চলচ্চিত্র কেরিয়ার এবং আমাকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। পড়ে শোনালে কৃতজ্ঞ থাকব। 1982 সালের কথা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তখন কেরিয়ারের তুঙ্গে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র তখন আমার ঝুলিতে। শহরে ও গ্রামে গঞ্জে সবার মুখে আমার অভিনীত চলচ্চিত্রের বিখ্যাত গান ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। অসংখ্য চলচ্চিত্রের শুটিং নিয়ে আমি তখন মহাব্যস্ত। একদিনে 3-4টে ছবির কাজ নিয়ে ব্যস্ততা। এমন একটি সময় হঠাৎ আমার সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটি সার্বক্ষণিক আমাকে শুটিংয়ে সহযোগিতা করত, ড্রেস মেকআপ থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত কিছু, আসমা তার নাম ছিল, সেই মেয়েটি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং আচমকা আমি পড়ে যাই একটা বড় সমস্যায়। কারণ আমার হাতে তখন অগণিত চলচ্চিত্র, দিন রাত শুটিং, সবসময় একজন হেল্পিং হ্যান্ড যদি না থাকে তাহলে কি যে অসুবিধে হয় তখন সেটা টের পেয়েছি। তখনকার সময় তো আর বর্তমান সময়ের মতো অত্যাধুনিক ব্যবস্থা ছিল না যে কাজের লোক চাইলে সহজে খুঁজে পাওয়া সম্ভব। তাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলাম লোক দিয়ে, যে একটা মেয়ে যার বয়স 15 থেকে 18 বছরের মধ্যে হবে। আমার বড় ভাসুর মজনুর রহমান ছিলেন প্রফেসর। তিনি বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি কলেজে চাকুরিরত ছিলেন। তিনি বললেন যে, দেখো তুমি চিন্তা করো না, আমি দেখছি। তো তিনি তাঁর এক বন্ধুর মারফত একটি ব্যবস্থা করার চেষ্টা করছেন বলে আমাকে ভরসা দেন। এর মধ্যে কোনো এক কারণে আমি একটি জমি কেনার জন্য আমি এবং আমার হাজব্যান্ড ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন আদাওরে যাই। চারপাশে গিয়ে দেখি শুধু জঙ্গল, বড় বড় গাছ আর পুকুর, ডোবা, শুধুমাত্র একটাই রাস্তা, সেটাও মাটির, এবং আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই। নির্জন নিস্তব্ধ জায়গা। আর আমার কেন জানি না সেই জায়গা বেশ পছন্দ হয়ে যায়। কিন্তু আলম ভাই বলল, জমিটা যাদের, তাদের পারিবারিক কিছু ঝামেলার কারণে জমিটা বিক্রি হচ্ছে না। কিন্তু আমি বহুদিন যাবৎ চেষ্টা করছি জমিটা বিক্রি করানোর। ওইখানে দাঁড়িয়ে যিনি আমাকে জমিটা দেখাতে নিয়ে গিয়েছেন তাকে আমি বলি, আলম ভাই, একটি কাজের মেয়ে খুঁজে দিন না, আমি খুব ঝামেলায় আছি। আমার সাথে যে মেয়েটা থাকতো সে অসুস্থ কয়েকদিন যাবত। তো তিনি বললেন যে ওকে ভাবি, দেখছি। সন্ধ্যার আগেই আমরা সেখান থেকে বাসায় চলে আসি। তখন আমি ঢাকার লালমাটিয়াতে থাকি। পরদিন খুব সকালে একটি মেয়ে আমার বাসায় এসে হাজির। আমার শাশুড়ি এবং ননদকে বলল যে আমাকে গাজীপুর থেকে পাঠিয়েছে মজনু ভাইয়ের বন্ধু। মেয়েটাকে দেখে তো আমি মহা খুশি। মেয়েটার গায়ের রং শ্যামলা, চোখগুলি ছিল বেশ ডাগর ডাগর, চেহারাটা মায়াবী, খুবই মিষ্টি, এবং আমি এক দেখাতেই পছন্দ করে ফেললাম। আমি লক্ষ্য করলাম মেয়েটার কথা বলার ধরন একদমই গ্রাম্য নয়, মার্জিত আচরণ। মেয়েটাকে সার্ভেন্ট রুমে থাকতে দিলাম। পরদিন সকালে শুটিং, কোন ড্রেস পরবো না পরবো সব গোছানো হচ্ছে। এমন সময় প্রথম একটা ঘটনা ঘটে, যেটা পরে গিয়ে মনে দাগ কেটেছে এবং এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়। এটা ভাবলে আমি মনে মনে ভাবছি আমি কি ড্রেস পরবো। আমি ঠিক করে ফেলেছি মনে মনে। মেয়েটা সব কাপড়ের মধ্যে থেকে আমাকে ওই ড্রেসটাই খুঁজে দিল। আমি কিন্তু ওকে বলিনি তখনও, কিন্তু তখন আমার ব্যাপারটা বেশ ভালো লেগেছে যে মেয়েটি তো খুবই হেল্পিং আর কি। সারাদিন বহু ঝামেলার পর রাতে খেয়ে শুয়ে পড়ি। সকাল 6টায় উঠে রেডি হব, মেয়েটাকে ডাকার আগেই দেখি মেয়েটি একদম রেডি হয়ে রয়েছে। গেলাম শুটিংয়ে মানিকগঞ্জের ছিটকাতে
অঙ্কুর চলচ্চিত্রের শুটিং চলছে, তখন শুটিংয়ে গিয়ে দেখি যে একটি স্কুল ঘরে আমাকে থাকতে দিয়েছে, কারণ তখনকার সময় তো ভালো হোটেল এবং গেস্ট হাউসের ব্যবস্থা সমস্ত জায়গায় এরকমভাবে ছিল না। ছবির প্রযোজক আমাদের টিমের জন্য 5টা খাসি এনেছেন এবং আমি এবং নায়ক জাফর ইকবাল ভাই খাসির মাংস আমরা দুজনেই খুব পছন্দ করতাম। তো আমরা 7 দিনের জন্য আউটডোর গিয়েছিলাম। সারাদিন শুটিং শেষ করে রাতে ঘুমোলাম। তো মেয়েটির নাম ছিল সেলিনা। তো সেলিনাকেও আমার চৌকির পাশে নিচে বিছানা করে দিলাম এবং বললাম যে এখানে ঘুমো তুই। অনেক রাত, তখন হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখি সেলিনা নিচে নেই। হারিকেনের আবছা আলোতে দেখলাম দরজা লাগানো। মনে মনে ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে, স্কুল ঘরের পাশেই টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমি কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙার পর যখন মেকআপ নিচ্ছি, মেকআপ ম্যান বলল, ম্যাডাম কালকে যে আপনাদের জন্য খাসি আনা হয়েছিল না, ওর মধ্যে একটি খাসি কোথায় হারিয়ে গেছে, আর বাকিগুলো ঠিক আছে। এইসব কথায় আমি খুব একটা পাত্তা দিলাম না। সারাদিন শুটিং এর পর আবারও ঘুমিয়ে পড়ি। গতকালকের মতো আজকেও শেষ রাতের দিকে ঘুম ভাঙে। অ্যাজ ইউজুয়াল সেলিনা নিচে নেই। আমি আজকেও কিছু মনে না করে ঘুমিয়ে পড়ি, ভাবি হয়তো বাথরুম গেছে। পরদিন আবার মেকআপ ম্যান আমাকে মেকআপ করাতে বলছে, ম্যাডাম জানেন আজকে না আরেকটা খাসি নিখোঁজ হয়ে গেছে। 5টার মধ্যে একটা রান্না করা হয়েছিল, একটা আগেই নিখোঁজ হয়ে গেছে এবং আজকে আরেকটা নিখোঁজ হয়ে গেছে, ওটাকে পাওয়া যাচ্ছে না। অথচ খাসিগুলো যে রুমের দিকে থাকে, মানে যে রুমগুলোতে রাখা হয়েছিল, সেটা তালা বন্ধ করা হয়েছিল এবং প্রথমটা মনে করেছিল সবাই যে কোনো চোর হয়তো খাসি নিয়ে চলে গেছে। তো চোর যদি নিয়ে যায় তাহলে তো তালা ভাঙা থাকবে, চোর তো তালাটা দিয়ে যাবে না, তাহলে এটা কি করে সম্ভব? তো সবাই ভাবতে লাগলো। তো আমি যখন রেডি হবার সময় সেলিনার সাথে বিষয়টা নিয়ে মজার ছলে কথা বলতে থাকলাম, দেখলাম সে অন্য কোথাও একটা চলে গেল। আমিও তেমন পাত্তা দিলাম না। অন্যান্য দিনের মতো সেদিনও আমি রাত্রিবেলা শুয়ে পড়ি, কিন্তু কেন জানি না মন থেকে বিষয়টা এড়াতে পারছি না। রাতে কেমন একটা আওয়াজে আমার ঘুম ভাঙল। কোনো কিছুকে উপর থেকে ছুঁড়ে মারলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। আমি অবাক হলাম, ইউনিটের কেউ কি এত জোরে আওয়াজ করলো? নিচে তাকিয়ে দেখলাম সেলিনা নেই। আমার কেন জানি না তখন আর ঘুম আসছে না। প্রায় অনেকক্ষণ ধরে ভাবলাম সেলিনা কি করে এতক্ষণ টয়লেটে। আস্তে আস্তে আমি নিজে বের হলাম রুম থেকে। কাউকে ইচ্ছে করে আর ডাকিনি, কে আবার কি মনে করে। বাইরে দেখি চাঁদের অনেক জ্যোৎস্নার আলো। বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম মেয়েটা করে কি এতক্ষণ। খুব রাগ হলো ওর উপর। আমি সামনের দিকে এগুলাম, টয়লেটের দিকে। টয়লেটের দরজাটা রাগের টান দিলাম, কিন্তু কি আশ্চর্য, ভিতরে কেউ নেই, পুরো ফাঁকা। সেলিনা যদি এত রাত্রিবেলা টয়লেট না যায়, তাহলে সেলিনা যায় কোথায়? একটা অজানা ভয় আমাকে গ্রাস করল। একটা যুবতী মেয়ে এত রাতে কোথায় গেল? কাউকে ডেকে কি বলবো না বলবো দ্বিধায় পড়ে গেলাম। আমি একটু লক্ষ্য করলাম টয়লেটের থেকে একটু দূরত্ব থেকে কেমন জানি একটা আওয়াজ আসছে। কয়েকটা কুকুর একসাথে কিছু চাবিয়ে খেলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। ওদিকে তাকিয়ে দেখলাম একটু ঝোপঝাড়। যেতে মন চাইল, আবার ভয়ও পাচ্ছিলাম। কিছু না ভেবে এগিয়ে গিয়ে আবছা চাঁদের আলোয় যা দেখলাম, তা দেখে আমি হতভম্ব হয়ে যাই। ভয় আমার হৃদযন্ত্র বন্ধ হবার অবস্থা। সেলিনা একটা খাসিকে কামড়ে কামড়ে মাংস খাচ্ছে। এটা দেখার পর আমি কি করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল এটা কি করে সম্ভব। আমি বুঝলাম সেলিনা কোনো সাধারণ মানুষ নয়। আমি আস্তে আস্তে রুমে এসে ঘুমের ভান করে শুয়ে পড়লাম এবং সেলিনার আসার অপেক্ষা করতে লাগলাম। আমি তখনও ঘুমোইনি। হারিকেনের আলো দপদপ করে জ্বলছে ঘরে। খানিকক্ষণ বাদে দরজা খোলার আওয়াজ পেলাম। সেলিনা রুমে ঢুকলো। হারিকেনের আবছা আলোয় দেখলাম ওর মুখে পৈশাচিক এক কুটিল হাসি। কোনো কথা না বলে
সেলিনা আমার পাশে মেঝেতে শুয়ে পড়ল। আমার ঘুম হলো না। সকালে শুনলাম আজকেও একটা খাসি নেই রূপ থেকে। আমার হঠাৎ করে অনেক শরীর খারাপ লাগতে শুরু করলো। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথা ঘুরছে, আস্তে আস্তে জ্বর আসতে শুরু করলো। তারপর থেকে আমি শুধুই সেলিনাকে ফলো করি। সে কি কি করে শুনলাম, শুটিং প্রোডাকশন ম্যানেজার সেদিন রাগ করে বাকি খাসিগুলো একেবারে রান্নার ব্যবস্থা করে ফেলেছেন। আমার আর কিছু ভালো লাগছিল না। আমি এই চলচ্চিত্রের পরিচালক খসরু নোমান ভাইকে বললাম আমাকে আর্জেন্ট ঢাকায় যেতে হবে। তিনি বললেন যে এই জ্বর নিয়ে কিভাবে যাবে, একটু সুস্থ বোধ করলে দুপুরের পর যাও। আমার মনে তখন ভয়ের ঘন ঘটা, কারণ সব খাসি আজকে রান্না করা হয়েছে। রাত হলে খাসি না পেয়ে সেলিনা যদি আমাকে আক্রমণ করে বা যদি অন্য কাউকে মেরে ফেলে। দেখলাম সেলিনা আজ খুব গম্ভীর, ওর মুখে তেমন কোনো কথা নেই। আমার মরার মতো অবস্থা, আমি শুয়ে আছি, উঠতে পারছি না। দুপুরবেলাও আমি শুয়ে আছি রুমে। অন্যরা বেশিরভাগ সবাই গিয়েছে একটু দূরে মেলা দেখতে। সেলিনা আমার পাশে বসে আচমকা আমাকে প্রশ্ন করলো, কালকে রাতে আপনি কি দেখেছেন? ওর কথা শুনে আমার প্রাণটা মনে হয় বের হয়ে যাওয়ার উপক্রম। আমি ভয়ে ভয়ে বললাম, কই কিছু না তো। সেলিনা একটা কুটিল হাসি দিয়ে বলল, আমি কিন্তু জানি আপনি কি দেখেছেন। আমি চিৎকার করব কি না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, আমি বাঁচবো না, বা সেলিনা এক্ষুনি আমাকে মেরে ফেলবে। সেলিনা একটু রহস্যময় হাসি দিয়ে বলল, ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না যতক্ষণ না আমরা ঢাকায় যাচ্ছি। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছি। মনে হয় আমার নিজের উপর আমার কোনো কন্ট্রোল নেই। সে আরো বলল, আমি মানুষ না, আমি সিন্ধা ডাকিনি। পশু এবং মানুষের রক্ত মাংস আমার খাবার। অনেকদিন যাবত আমি অভুক্ত ছিলাম, কোনো প্রাণী বা মানুষের রক্ত খাইনি। আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ। যদি আমি 31 দিনের মধ্যে পর পর 3 রাত কোনো পশু বা মানুষের রক্ত না পাই, তাহলে আমি আর বাঁচব না। আমাদের মরণ হয় রক্ত না খেতে পেরে। আপনার কোনো ক্ষতি আমি করব না। শোনেন, আপনি যেদিন আপনার জন্য জমি কিনতে গিয়েছিলেন, সেই জঙ্গলে তেঁতুল গাছে ছিল আমার বসবাস। আপনাদের সব কথা আমি শুনেছি, তাই আপনার পিছু পিছু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ওর কথা শুনে আমার একবার মনে হচ্ছিল আমি মনে হয় স্বপ্ন দেখছি। আমার মনে হচ্ছিল আমার শ্রবণ শক্তি এবং নড়াচড়া করার শক্তি আমি চিরতরে হারিয়ে ফেলেছি। সে আরো বলল, আপনি যে জমিটা কিনতে গিয়েছিলেন, ওই জমিটাতে যে পারিবারিক ঝামেলা আছে সেটা ঢাকায় গিয়েই দেখবেন শেষ হয়ে গেছে। আপনিই ওটা কিনবেন এবং আপনার 5 তলা বাড়ি উঠবে। সেখানে আপনি 2 বছরের মধ্যে আবার জাতীয় স্বীকৃতি পাবেন। শুধু আমার কথা কাউকে বলবেন না, 3 মাস পর্যন্ত কেউ যেন আমার ব্যাপারে কিছু জানতে না পারে। এই কথা শোনার পর আমি অচেতন হয়ে যাই। জানি না ঠিক কতক্ষণ ছিলাম। বিকেলের পর যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, আমার ড্রাইভার জিজ্ঞাসা করলো, সেলিনা কই? আমি জবাব দিয়েছিলাম ওর কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় গিয়েছে, এই কাছেই তাদের বাড়ি। আমি ঢাকায় আসার পর কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাই এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 15 দিনের মধ্যে জমিটা বিক্রির জন্য মালিকগণ লোক মারফত খবর পাঠায় ওদের পারিবারিক ঝামেলা নাকি মিটে গিয়েছে। মনে মনে আমিও একটু হাসি। আমি তো জানি কি থেকে কি হয়েছে। আমিও জমিটা সঙ্গে সঙ্গে কিনে নিই এবং বাড়ি নির্মাণ করি। এটি ঢাকার উত্তর আদাবরের 12 নম্বর রোডের 525 এ বাসা, 5 তলা। এবং এর 2 বছর পর অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পরিণীতা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আমি 2 বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করি এবং বিভিন্ন দেশের চলচ্চিত্রে আমার ডাক আসে। তুরস্ক, ইরাক, পাকিস্তান, ইন্ডিয়া, বহু দেশের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসে। জানি না মেয়েটা আসলেই কি ছিল, ডাকিনী বা যোগিনী, যাই হোক না কেন, আমার জীবনে ওর অবদান চিরকাল মনে থাকবে। পৃথিবীতে আমরা ছাড়াও আরো অনেক অদৃশ্য দানব দানবী ডাকিনী রয়েছে। আমি তার বাস্তব উদাহরণ।
কি অসাধারণ একটি ঘটনা আমরা আজকে শুনলাম অঞ্জনা ম্যাডামের কাছ থেকে, এবং আশা করছি আপনাদের সকলের কিন্তু এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। বড়ই অদ্ভুত ঘটনা, এবং আফটার আ লং লং ডেজ আমরা প্রেত কথায় এরকম একটা ঘটনা পেলাম। অনেক পুরনো একটি এপিসোড মনে পড়ে গেল আজকে। যাই হোক, অঞ্জনা ম্যাম সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তার এত ব্যস্ত স্ক্যাডিউলের মধ্যেও। তার জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমাদের খুবই ভালো লাগলো যে আপনি ঘটনা পাঠিয়েছেন ম্যাডাম। আপনি আরও প্লিজ আমাদেরকে ঘটনা পাঠান। আমাদের তরফ থেকে সব সময় কিন্তু ওয়ার্ম ওয়েলকাম থাকবে ঘটনার জন্য। চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম গৌরবদা, আমি মোহাম্মদ রাজা। সঙ্গত কারণে ঠিকানাটি গোপন রাখা হোক। মোহাম্মদ রাজা, আমি এটুকুনি অডিয়েন্সদের জন্য বলে দিচ্ছি, উনি কিন্তু ঘটনা পাঠাচ্ছেন না আমাদের ইন্ডিয়া থেকেই, পশ্চিমবঙ্গ থেকেই আর কি। আমি আপনার রেগুলার লিসনার, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, এর আগে বলে রাখি। গুছিয়ে লিখতে পারলাম না, ঘটনাটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল। ঘটনাটি কিন্তু বড় হতে চলেছে। আমার দাদু দুই ছেলে, আমার বাবা বড় আর চাচা ছোট। সর্বপ্রথম আমার বাড়ির বর্ণনা দিই। আমাদের দুটো বাড়ি ছিল, একটি গ্রামের ভিতরে আর একটি বাজারের দিকে। দাদু বাবা এবং চাচার বিয়ের পর বাজারের দিকে একটি বাড়ি তৈরি করে দেন দুই ভাইয়ের থাকার জন্য, কিন্তু বাবা এবং চাচা রাজি হয় না বাবা মাকে ছেড়ে ওখানে যাওয়ার জন্য। দাদু আশ্বাস দিয়ে বলেন যে আমার কোনো অসুবিধে হবে না। তো দাদুর জোড়াজুড়িতে বাবা এবং চাচা এক প্রকার রাজি হয়, আর বাবা বলে যে ঠিক আছে, তাহলে তোমাদের দেখাশোনা করার জন্য দুটো লোক রেখে যাও। এতে সবাই রাজি হয় এবং চলে যায়। আমরা দুই ভাই, আমার ছোট ভাইয়ের নাম সামিউল, আর আমার ছোট চাচার এক ছেলে আর এক মেয়ে। আর গ্রামের বাড়িতে থাকতো দাদু আর দিদা, আর তাদের দেখাশোনা করার জন্য দুটি লোক ছিল। আমাদের সব মিলেমিশে সুখেই দিন কাটছিল। বাবা চাচা প্রায় প্রতিদিনই দেখা করতে যেত দাদুর সাথে। হঠাৎ করে একদিন খবর আসে যে আমার দাদু আর এই দুনিয়াতে নেই। রাতে হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন। এই ঘটনা শুনে আমরা প্রচুর ভেঙে পড়ি। দাদুর সব কার্যক্রম শেষ করে ওখানে কিছুদিন থাকার পর আবার নিজের বাড়িতে ফিরে আসি। আমাদের সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন চাচা আমার বাবাকে জমি জায়গা ভাগ করার জন্য বলে। তা আমার বাবা রাজি হয়। তারপর কম বেশি যা জমি ছিল সব ভাগ হয়ে যায়, বাড়ির জায়গাটা বাদ দিয়ে। যখন বাড়ি ভাগের সময় আসে, তখন আমার বাবা আমার চাচাকে বলে যে তুই তাহলে গ্রামের বাড়িটা নিয়ে নে, আর আমি বাজারের বাড়িতে থাকি। কিন্তু আমার চাচা তাতে রাজি হন না। আমার চাচা বলেন, তুই এত বড় বাড়িতে থাকবি আর আমি কিনা থাকবো ছোট বাড়িতে, সেটা হচ্ছে না। এইভাবে কথা কাটাকাটি শুরু হয়। তখন আমরা ছোট, জমি জায়গার বিষয়ে তেমন কিছু বুঝতাম না। তো কথা কাটাকাটি এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি করে। তো আমার বাবা বলে যে এই বাড়ি আমার নামে লেখা আছে। তো আমার চাচা বিশ্বাস করে না, গিয়ে দিদার কাছে যায় এবং দিদাকে জিজ্ঞাসা করতে দিদা বলেন যে হ্যাঁ, বাবা ঠিকই বলছেন, তার নামেই বাড়ি। তো তাই জন্য দাদু পুরো বাড়িটা বাবার নামে লিখে দিয়েছেন, কারণ বাবা বড়। তো এই কথা শুনে আমার চাচা ভীষণ রাগান্বিত হয় এবং তার মাকে বলে, আমি কি দোষ করেছিলাম হ্যাঁ, যে আমার নামে না লিখে দিয়ে বাবা বড় ভাইকে লিখে দিয়েছে? তারপর আমার চাচা আবার বাজারের বাড়িতে ফিরে যায় এবং আমার বাবার সাথে কথা কাটাকাটি করতে থাকে। তারপর আমার বাবা রাগান্বিত হয়ে বলে, যা তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তো আমার চাচা এক প্রকার হিংসা, কষ্টে, দুঃখে সে বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে আমার বাবাকে বলে যায়, শোন, এই বাড়ি আমি পাইনি মানে তোকেও পেতে দেব না, কিছুতেই না। তারপর ছোট চাচা চলে যাওয়ার পর আমাদের বেশ দিন কেটে যাচ্ছিল। তার কিছু মাস পর আমরা শুনি যে আমার দিদা আর এই দুনিয়াতে নেই। আমরা সবাই দিদাকে শেষবারের মতন গ্রামের বাড়িতে দেখতে যাই, কিন্তু আমার চাচা আমার বাবাকে ওই বাড়িতে ঢুকতে দেয় না। এক প্রকার ঝামেলা সৃষ্টি হয়। তো গ্রামের লোক আমার চাচাকে বলে যে দেখ, তোরও মা ওরও মা, দুজনেরই মা মারা গেছে, ওকে শেষবারের মতন একবার দেখতে দে, ঝামেলা করিস না। এই বলে আমার চাচা আমার বাবাকে, আমাদেরকে, সবাইকে, আমার দিদাকে শেষবারের মতন দেখার সুযোগ দেয়। তারপর দিদার সব কার্যক্রম শেষ হয়ে যায়। এরপর আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে আসি। বাবা চাচাকে বলে যে আর জীবনেও এই ভিটেতে আমি পা দেব না। তারপর বাড়ি ফেরার পর আমাদের সবই ঠিকঠাক চলছিল। আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবেই কাটছিল। তারপর 1 বছর পর আমাদের জীবনে নেমে আসে এক ঘন কালো অধ্যায়, যা আমরা এখনো ভুলতে পারিনি। শুধু প্রধান ঘটনা উল্লেখ
আমাদের বাড়িতে শুরু হলো অস্বাভাবিক কিছু, যেমন থেকে থেকে রাত্রিবেলায় ছাদে অনেকজনের দৌড়াদৌড়ির আওয়াজ, মাঝে মাঝে গোটা বাড়ি জুড়ে একটা অস্বাভাবিক মোটকা এবং আষ্টে গন্ধ। বাবাকে খারাপ স্বপ্ন দেখালো, যেমন মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা, নিজের হাত কামড়ে খেয়ে ফেলা। এগুলো শুধু বাবার সাথে হতো। বাবার দিন দিন শরীর খারাপ হয়ে যায়, কেমন যেন একটা বাবা হয়ে যাচ্ছে। ছোট ছোট কথাতে বাবা রেগে যায়, মায়ের সাথে ছোট ছোট কথায় ঝগড়া করে, আমাদের সাথে ঠিকঠাক ভাবে কথা বলে না। কিন্তু আগে বাবা এরকম ছিল না। শুধু বাবার সাথে নয়, আমাদের সাথেও ঘটতে লাগলো এমন ঘটনা। আমরা বাবাকে বললে বাবা বলতো, তোরা কোনো খারাপ স্বপ্ন দেখছিস। একদিন বাবা রাত্রে বাথরুমে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আমরা সবাই মিলে ছুটে গিয়ে দেখি বাবা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মাথা ফেটে রক্ত পড়ছে। আমরা সবাই মিলে তুলে রুমে নিয়ে আসি এবং বাবার মাথায় ব্যান্ডেজ করে দিই। তারপর বাবার যখন জ্ঞান ফেরে তখন আমাদের দুই ভাইকে জড়িয়ে বাবা কান্না করতে থাকে। আমরা কিছুই বুঝতে পারি না যে কি হয়েছে। তারপর বাবা বলতে শুরু করে, আমি যখন বাথরুমে ঢুকি তখন দেখি যে তুই তোর ভাইকে ছুরি দিয়ে গলা কেটে দিচ্ছিস আর বিভৎসভাবে হাসছিস। গোটা বাথরুম রক্তে ভরে গেছে। আমি চিৎকার করে তোর কাছ থেকে তোর ভাইকে আলাদা করার চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস আর আমি ছিটকিয়ে দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছি। তারপর আর কিছু মনে নেই আমার। মা বলল, মনে হয় ঘুমের ঘরে তুমি কিছু ভুলভাল দেখেছ, দিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছো। আমরা এই কথায় আর বেশি পাত্তা দিই না। তার এক সপ্তাহ পর বাবা একদিন দুপুরে ফোন করে বলে, কাপড়ের দোকানে আগুন লেগে গেছে। ও বলতে ভুলে গেছে, আমাদের একটা বড় কাপড়ের দোকান আছে, মূলত আমাদের ওখান থেকেই সংসার চলে। এই ঘটনা শুনে আমরা অবাক হয়ে যাই, কি হচ্ছে আমাদের সাথে সব। এরপর থেকে বাবা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতো না, ঘুমোতে পারতো না, শুধু চিন্তা করতো যে কিভাবে সংসার চলবে। এবার মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলতো, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা রাখো। এরপর আমি বুঝতে পারি যে আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক হচ্ছে। এগুলো প্যারানর্মাল ঘটনা। আমি আমার বাবাকে সবকিছু খুলে বলি। একদিন মধ্যরাতে আমি আমার বুকের উপর একটা চাপ অনুভব করি। আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি সামিউল আমার বুকের উপর বসে আছে আর আমাকে বলছে, এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে সবাই মরবে, মরবে সবাই। এই দেখে আমি ভয় আয়াতুল কুরসি পড়া শুরু করি। আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যায়। তারপর সকালে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, সামিউল তুই রাতে ওটা কি বলছিলি? সামিউল বলে, আমি তো কিছু করিনি, ঘুমোচ্ছিলাম। তখন আমি বাড়ির পরিস্থিতি দেখে আর বাড়িতে কাউকে কিছু জানাইনি। সবাই টেনশন করবে বুঝতে পারছিলাম। তারপর এটা যখন অতিরিক্ত হতে লাগে তখন আমি আমার বাবা এবং মাকে সব খুলে বলি। বাবা মা এবার টেনশনে পড়ে যায়। মা বাবাকে বলে, হ্যাঁ গো, পাশের মসজিদের ইমামকে কিছু বলা যায় না? বাবা রাজি হন। ইমাম সাহেবকে বলা হয়। ইমাম সাহেব সবকিছু শুনে বলেন যে এটা বড় কিছু নয়, আমি তাবিজ দিয়ে যাচ্ছি, কিছু হবে না ইনশাল্লাহ। ইমাম সাহেব সবার জন্য একটি করে তাবিজ দিয়ে বলেন যে সবাই মিলে পড়বেন। তবু আমাদের সাথে ঘটনাগুলি ঘটতেই থাকে। তাবিজ পড়ার পরেও তাবিজের কোনো কাজই হয় না। বাবা স্বপ্ন দেখে অনেকগুলো কালো ছায়া মূর্তি একসাথে বাবাকে বলছে, তুই কেন ইমামকে বলতে গেলি? আর এই যে তাবিজ পড়েছি সেতে আমাদের কিচ্ছু হবে না। ইমামকে বলার জন্য তোকে একটা অমূল্য সম্পদ হারাতে হবে। এই স্বপ্ন দেখার পর বাবার ঘুম ভেঙে যায় এবং বাবা প্রচুর ঘামতে থাকে এবং টেনশন করতে থাকে যে কি অমূল্য সম্পদ ওরা নিয়ে যাবে। কিছুই বুঝতে পারে না। মায়ের দিকে তাকিয়ে দেখে মা তখন গভীর ঘুমে ঘুমিয়ে আছে। বাবা মাকে আর ডাকে না। তার দুদিন পর রাত্রিবেলা বাবা উপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। বাবা তখনই দৌড়ে জানলার দিকে গিয়ে দেখে একজন নিচে পড়ে আছে। এই দেখে বাবা চিৎকার করে নামতে থাকে। বাবার চিৎকারে আমার ঘুম ভেঙে যায় আর আমরাও বাবার পিছন পিছন নিচে যাই। গিয়ে দেখি একজন উপুর হয়ে পড়ে আছে। বাবা সেই বডিটাকে উল্টায় এবং উল্টেই মাথা ধরে বসে পড়ে নিচে। আমরা কাছে গিয়ে যা দেখি সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেখি সামিউল পড়ে আছে এবং তার মুখ এবং নাক থেকে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে ভাইকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিই।
হসপিটালে গিয়ে ডাক্তারবাবু দেখে বলেন যে আপনার ভাই আর এই দুনিয়ায় নেই। আমরা সবাই ভেঙে পড়ি এবং ভাইকে বাড়ি নিয়ে চলে আসি। তারপর সবাইকে খবর দিই, কৃতকার্য শেষ করি। কাছে আত্মীয় ছাড়া সবাই বাড়ি চলে যায়। এমনকি আমার ছোট চাচা কারোর সঙ্গে কথা না বলেই বাড়ি চলে যায়। আমার মামা বাবাকে জিজ্ঞাসা করে যে এসব কি করে হলো। তারপর বাবা A to Z সবকিছু মামাকে খুলে বলেন। সব শুনে মামা বাবাকে বলেন যে দেখো, এটা স্বাভাবিক কিছু নয়, কোনো বড় মৌলানার কাছে যেতে। তো বাবা এবং মামা দুজন মিলে তার পরের দিনই এক মৌলানার সাথে দেখা করেন এবং সবকিছু খুলে বলেন। মৌলানা সাহেব সবকিছু শুনে বললেন, ঠিক আছে, আমি কাল তোমাদের বাড়ি যাব। মৌলানা এসে বাড়ির চারিদিকে ঘুরে দেখে বলেন, শোন, তোদের একটা ফাঁকা ঘর আমাকে দে, আর তোরা সবাই বাড়ির বাইরে যা। মোটামুটি 20 মিনিট পর মৌলানা বাবা এবং মামাকে ঘরের ভিতর আসতে বলেন। তারপর যা বলেন সেটা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে যায়। তোদের বাড়ির উপর কেউ কালো জাদু করেছে, 18টার মতো খারাপ জিন চালান করেছে। তোর দোকানে যে আগুন ধরে গিয়েছিল সেটা এই জিন করেছিল। আর আর তোর ছোট ছেলেকে ওই জিনগুলো ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে ফেলে দিয়েছে। তোর বড় ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে বলে তার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু মৌলানা, আমি কার ক্ষতি করেছি যে আমার এত বড় ক্ষতি হলো? শান্ত হ, শান্ত হ। তোরই কাছের এক আত্মীয় করেছে। বলুন মৌলানা, বলুন কে সে? তার থেকে মাথা নামিয়ে দেব। কে বলুন? বলছি না, শান্ত হ। নাম বলা যাবে না কে করেছে। আচ্ছা, বলতে হবে না, কিন্তু কালো জাদু কাটানোর তো কোনো উপায় আছে বাবা? হ্যাঁ, আছে উপায়, কিন্তু আমি এখনো জানতে পারিনি সেটা। কি দিয়ে কালো জাদু করা হয়েছে এবং কোথায় রাখা আছে সেটা জানা দরকার। আমার জিনগুলো আমাকে কালকে জানাবে বলেছে। তারপর আমাদের সবাইকে বাড়ির বাইরে যেতে বলে। কিছুক্ষণ পর হুজুর বাইরে আসে এবং বলেন, এই বাড়ি আমি বন্ধন করে দিয়েছি, আর তোদের একটা করে তাবিজ দিচ্ছি, সবাই পড়ে নিস। এই বলে মৌলানা চলে যায়। সে রাত্রিটা আমরা সবাই ভয় ভয়ে কাটালাম। তারপর দিন হুজুর এসে বাবাকে বলেন যে আমি জানতে পেরেছি কালো জাদু কি দিয়ে করা হয়েছে এবং সেটি কোথায় রাখা আছে। আত্মহত্যা করেছে এমন একজন নারীর কবরের মাটি, কালো বিড়ালের মাথা, বাড়ির মাটি এবং বাবার চুল, এই সব দিয়েই কালো জাদু করা হয়েছিল। আর এগুলো তোদের বাড়ির পিছনে জঙ্গলে একটা জায়গায় পুঁতে রাখা আছে। এরপর মাটি ঘুরে বার করা হলো, দোয়া করে নষ্ট করা হলো সেগুলো, এবং বাবার হাতে দিয়ে বলা হলো নদীর জলে ভাসিয়ে দিতে। বিপদ কেটে গেছে, আর কোনো সমস্যা হবে না। সবাইকে আর একটা করে তাবিজ দিয়ে মৌলানা বিদায় হন। এরপর থেকে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। 2 থেকে 3 মাস পর আমার চাচা অস্বাভাবিকভাবে মারা যান। চাচার মৃত্যুর ফলে চাচাদের পরিবারে অভাব দেখা দেয়। তারপর 2 থেকে 3 মাস পর চাচি বাবার কাছে এসে কেঁদে কেঁদে ক্ষমা চায় এবং বাবার কাছে সাহায্য চায়। বাবাও মাফ করে দেন। এখন আমাদের 2 পরিবারকে আমার বাবা দেখাশোনা করেন। গৌরবদাই ছিল আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো গৌরবদা আমার প্রেত কথা পরিবারের কাছে একটাই প্রশ্ন, মানুষ কালো জাদু করে কিসের জন্য? একটা পরিবারকে ধ্বংস করে মানুষ কি শান্তি পায়? যে কালো জাদু করে এবং কালো জাদুর সাথে জড়িত থাকে তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করতে হয় এবং আখিরাতেও শাস্তি ভোগ করতে হবে। তো গৌরবদা এই ছিল ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার মামার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার গৌরবদা, আমি কলকাতা থেকে লিখছি সঞ্চারী। বর্তমানে আমি একাদশ শ্রেণীর ছাত্রী। আমি প্রায় 1 বছর ধরে তোমার সুমধুর কণ্ঠে বলা ভৌতিক ঘটনাগুলি একজন সাইলেন্ট অডিয়েন্স হিসেবে শুনে আসলেও ঘটনা লেখার সময় বা সাহস সত্যি বলতে কোনোটিই হয়নি। তাই আজ সাহস এবং সময় দুটিকে একত্রিত করে একটি ঘটনা লিখতে বসেছি। শুরু করা যাক। আজকের এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমরা বারবার বলি না যে আত্মহত্যা করা উচিত নয়। সেটি কেন? আত্মহত্যা করার পর একজন আত্মা কতটা কষ্টের মধ্যে থাকে, এই ঘটনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন।
আজ লেখা এই ঘটনাটি আমি সেই ছোটবেলা থেকে মার মুখ থেকে শুনে আসছি। ঘটনাটির মূল কেন্দ্রবিন্দু হলেন আমার স্বর্গীয় দিদা। আমার দিদা নাকি ছিলেন সেই সময়কালের একেবারে ডাক সাইটে সুন্দরী এবং এক অত্যন্ত সম্পন্ন ঘরের রাজকন্যা। তাই প্রাচুর্য আর রূপের দেমাগও ছিল তার। যথারীতি সময়কালে আমার দিদার সাথে আমার দাদুর বিবাহ সম্পন্ন হয় এবং তার প্রায় বছর খানেকের মধ্যেই ক্রমে জন্ম নেয় আমার মামা এবং মা। এবার আমার মায়ের ভাষ্য মতে পুরো ঘটনাটিকে উপস্থাপন করছি। এই পুরো ঘটনাটি অনেকগুলি টুকরো টুকরো ঘটনার সমন্বয়ে ঘটেছে, তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ছিলাম আমার মায়ের চোখের মণি। বলতে গেলে প্রায় সারাক্ষণই আমি একেবারে এঁটুলির মতো মার আঁচল ধরে ঘুরে বেড়াতাম। তখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। সেদিন ছিল বিপত্তারিণী পুজোর দিন। তাই সবার মতো মাও ব্রত রেখে স্থানীয় চণ্ডীবাড়ি নামক একটি মন্দিরে পুজো দিতে যায়। সারাদিন নির্জলা উপবাসের পর পুজো দিয়ে যখন মা বাড়ি ফেরেন, তখন তিনি দেখেন যে বাবা অনেক পুঁই ডাঁটা আর শাকসবজি এনেছেন। বাবা মাকে দেখা মাত্রই কোমল স্বরে বলে ওঠেন, ও তুমি এসে গেছো? এই দেখো না, আমি বাজারে গিয়ে এই কটা ডাঁটা আর শাকসবজি এনেছি। তা তুমি এগুলো একটু কেটে আজ ডাঁটা চচ্চড়ি আর কোনো নিরামিষ তরকারি রান্না করো। একে সারাদিন উপোস, তার উপর অসহ্য এবং অসহনীয় রোদে সারাটা দিন দাঁড়িয়ে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে এসে এত কিছু উপকরণ কেটে রান্না করতে হবে শুনে মায়ের দেহে এমনই তীব্র রাগের সঞ্চার হয় যে মা বাবার সাথে এক প্রচণ্ড ঝগড়ায় লিপ্ত হয়। এর ফলে মায়ের চোখ মুখ এক ভীষণ লাল বর্ণ ধারণ করে এবং মা রাগে ক্ষোভে তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন। আমরা 2 ভাই বোন তখন এতটাই ছোট যে মৃত্যুর বিষয়টিকে আমরা বুঝতেই পারিনি। তোর মামা তখন খুব ছোট থাকায় সে মায়ের কোনো পরলৌকিক কাজই করতে পারেনি। তাই আমার ছোট কাকাই এই সকল কাজ সম্পূর্ণ করেন। এরপরই ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। ঘটনা 1, সময় কারোর জন্যই থেমে থাকে না, তাই সময়ের সাথে সাথে আমরাও বেড়ে উঠি। এক সময় এক তান্ত্রিক গোছের একটি মানুষ আমাদের বাড়িতে আসেন বাড়ি ভাড়ার জন্য। এরপর তিনি আমাদেরই বাড়ির একটি ঘরে থাকতে শুরু করেন। তবে এর কিছুদিন পর তিনি কিছুটা সংকোচের সাথেই আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা দাদা, আপনারা কি বাড়িতে কিছু অস্বাভাবিক অনুভব করেন? লোকটির এমন প্রশ্নে বাবা কিছু একটা আন্দাজ করেই বলে ওঠেন, কেন বলুন তো? তখন লোকটি বলে ওঠেন, আসলে আমি রাত্রিবেলা খাওয়ার পর একটু জপ সাধনা করি। তবে আমি এখানে আসার প্রথম দিন থেকেই লক্ষ্য করছি যে ঠিক রাত 12টার পর একজন লাল পেরে সাদা শাড়ি পরা মহিলা মাথা নিচু করে আপনার মূল ফটক থেকে একেবারে আপনার শোবার ঘরের দরজা পর্যন্ত ঠিক 5 বার যাওয়া আসা করেন এবং এরপরই তিনি উঠোনে বসে কিছু একটা আঁখ কাটতে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকেন। কে হয় এই মহিলা আপনাদের? বাবা এরপর খুলে বলেন লোকটিকে, আর তার কাছ থেকে এর প্রতিকার সম্পর্কে জানতে চাইলে লোকটি বলেন, দেখুন, আমার মনে হয় না এই মহিলা আপনাদের কোনো ক্ষতি করবে। ওনাকে ওনার মতোই থাকতে দিন। পারলে একবার ওনার নামে গয়ায় গিয়ে পিণ্ডি দান করে আসুন, তাহলে ওনার আত্মা হয়তো শান্তি পাবে। আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পর একদিন ভোরবেলা ওই তান্ত্রিক খুবই ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যান। তবে এর কোনো কারণ আজও আমাদের কাছে অজানা। ঘটনা 2, আমি একদিন রাতের খাবার খেয়ে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছি। এমন সময় অনুভব করি আমার মাথায় এক শীতল স্পর্শ, যেন ঠিক ওই সময় আমি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ওই শীতলতার উৎস সন্ধান করার জন্য চাইলেও যেন চোখ খুলতে পারছিলাম না। এমন সময় আমি শুনতে পেলাম এক পরম মমতাময়ী কণ্ঠ, অনু, মা অনু, চোখ খোল না মা, একটাবার চোখ খোল, দেখ না আমি এসেছি, আমায় ক্ষমা করে দে মা, তুই একটাবার চোখ খোল, আমাকে দেখ। আমি বলতে থাকলাম, না আমি চোখ খুলবো না, দেখবো না তোমায়। এরপর আর আমার কিছু মনে নেই। সকালবেলা যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলেও মাথায় খুব ব্যথা অনুভব করি। এরপর ওই ঘটনা আমার সাথে বারবার ঘটলেও কেউ বিশ্বাস করবে না ভেবে এই ব্যাপারে কাউকে কিছু বলি না। এরপর আসে ঘটনা 3,
আমার মায়ের মৃত্যুর পর আমাদের ঠিকমতো দেখাশোনা করার জন্য একটি খাওয়া পড়া কাজের মেয়েকে আমার বাবা নিযুক্ত করেন। তবে সেই মাসি সবার সামনে, বিশেষ করে আমাকে ঠিকমতো দেখাশোনা করলেও সবার অনুপস্থিতিতে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। এমনকি কখনো কখনো আমাকে প্রহারও করত। এমনই একদিন তিনি কোনো এক কারণে আমাকে প্রচুর বকাবকি করে রান্না করছিলেন। এবার রান্না করার সময় তার একটি মশলার প্রয়োজন পড়লে তিনি দেখেন যে সেটি এমনই একটি উঁচু তাকে তুলে রাখা আছে যে মই ছাড়া সেটা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। তিনি তা দেখে কিছুটা অবাক হন, কিন্তু তারপর তিনি রান্নাঘরের ওই দেওয়ালের গায়ে মইটি লাগিয়ে সেটি বেয়ে উঠে মশলাটি নেওয়ার জন্য যেই হাত বাড়ান, অমন সময় কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে মইটিকে নাড়িয়ে দিয়ে যায় আর তিনি মই থেকে পড়ে যান। এই ঘটনার ফলে তার বাঁ পায়ের হাড় সহ গোড়ালি এমনভাবে ভেঙে যায় যে তিনি গোটা 1 বছর একেবারে বিছানা শয্যা হয়ে পড়েন। এই ঘটনার পর আমার মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ওই মেয়ের ওই অবস্থা আমিই করেছি। ওর অত সাহস, ও তোকে মেরেছে। তার উপর আমি যে দেয়ালে হেলান দিয়ে মরেছি সেই দেয়ালেই মই ঠেকিয়ে উঠতে যায়। এরপর আমার সাথে যে যে বাজে ব্যবহার করত তার ঠিক কিছু না কিছু ক্ষতি হতো। এরপর আসে ঘটনা 4। একদিন আমার দিদা আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং সারাদিন থাকার পর যখন আবার নিজের বাড়িতে ফিরে আসে তখন তিনি লক্ষ্য করেন যে তাঁর হাতে তাঁর বিয়ের আংটিটি নেই। এটা দেখে দিদার মন খুব খারাপ হয়ে যায় এবং তিনি প্রায় খাওয়া দাওয়া ভুলে তাঁর বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার শোকে শোকাতুর হয়ে পড়েন। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন যেখানে আমার মা দিদার উদ্দেশ্যে হেসে বলছেন, মা, তুমি এত চিন্তা করো না, আমি ফড়িং হয়ে তোমার আংটি কুড়িয়ে ওই বাড়ির পিছনের দিকের ঘরে থাকা আমার বিয়ের ডাবরের ভিতর রেখে দিয়েছি। পরে সত্যি ওই ডাবরের ভিতর দিদার আংটিটা খুঁজে পাওয়া গিয়েছিল। কি বড় অদ্ভুত ব্যাপার, তাই না? একজন আংটি খুঁজে পাচ্ছেন না এবং স্বপ্নে এসে কেউ বলছেন যে এই জায়গায় তোমার আংটিটা আছে, এবং যিনি স্বপ্নে এসে বলছেন তিনি আজ থেকে বেশ কিছু বছর আগে আত্মহত্যা করে মারা গেছেন। কিভাবে এই স্বপ্নটিকে কোনো রকম কোইন্সিডেন্স বলা যায়? আমি জানি আপনাদের জীবনেও হয়তো এমন স্বপ্ন ঘটেছে। কোথাও যাবেন না, ঘটনাটি কিন্তু শেষ হয়নি, আমি মধ্যিখানে কথা বলছি। বোধহয় আপনাদের জীবনেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, কখনো কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটি হয়তো সত্যিকারের কোনো বাস্তবকে ইঙ্গিত করেছে। ঘটনা 5 একটুখানি পড়ি, কি বলছে দেখি। গৌরবদা, এই ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। আমার মায়ের বলা কথা অনুযায়ী আমি লিখছি। তোর বয়স তখন 1 বছর। সবাই বলতো যে মা নাকি আমাদের বাড়ির পিছন দিকে থাকা সবেদা গাছেই থাকে, কারণ অনেকেই নাকি রাতে চলাফেরার সময় ওই গাছে অন্ধকারে কোনো অবয়বকে লক্ষ্য করেছেন। যাই হোক, তোকে কোলে নিয়ে তোর ঠাকুরদা প্রায় মাঝে মাঝেই চলে আসতেন তোর মামার বাড়ি। এমনই একদিন তোকে নিয়ে তোর ঠাকুরদা মামার বাড়ি এসে বিকেলবেলা ওই পিছনের দিকের সবেদা গাছে বসে হেলান দিয়ে তোর সাথে খেলা করছিলেন। তুইও তখন খুব হেসে হেসে দাদুর সঙ্গ দিচ্ছিলিস, কিন্তু হঠাৎ তুই সবেদা গাছের উপরের দিকে তাকাতেই তোর হাসি থেমে যায়। এরপর তুই একেবারে নিস্তব্ধ হয়ে গিয়ে মিনিট 10 পর খুব জোরে কেঁদে উঠিস। যেই তোর কান্না শুরু হলো সেই কান্নার থামানো যায় না। দিনের পর দিন তুই কিছু খেতে চাইতিস না, শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে একইভাবে কেঁদে যেতিস। অনেক ডাক্তার দেখিয়েও যখন কিছু হলো না, তখন আমরা তোকে এক ওঝার কাছে নিয়ে গেলাম। কিছুক্ষণ তোর উপর সে ঝাড়ফুঁক করে এবং আশ্চর্যজনকভাবে তুই কিছুক্ষণের মধ্যেই ঠিক নর্মাল হয়ে যাস। তোর এরকম অবস্থার কারণ তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়, এই বেটির উপর তোর মৃত মায়ের প্রভাব পড়েছিল। পূর্ণিমা তিথিতে প্রভাব পড়ায় এই প্রভাব আরও ভয়ানক হয়ে উঠেছিল। আর কিছুদিন দেরি করলে এই বেটি আর জীবিত থাকতো না। এই বলে তিনি আমাকে কিছু জল পড়া আর তোকে কিছু কবচ পরিয়ে দেন। তো এই ছিল আমার ঘটনা। বড় অদ্ভুত ঘটনা এটা। আমাকে যিনি পাঠিয়েছেন
ওনার নাম সঞ্চারী। সঞ্চারী কিন্তু বড় অদ্ভুত ঘটনা পাঠিয়েছে, এবং আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। এবং আমি দেখি সঞ্চারী কি লিখে ঘটনাটি শেষ করছেন। আমাদের প্রত্যেক ঘটনার শেষেই আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের জন্য কিছু লেখেন। তিনি লিখছেন, তো গৌরবদা এই ছিল আমার ঘটনা। শুধু এই কটা ঘটনাই নয়, আরও কিছু ঘটনা রয়েছে যেখানে দিদা তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। ইভেন এখনও আমার মা বিশ্বাস করেন যে দিদা তাকে প্রতিটি বিপদের হাত থেকে এখনও রক্ষা করেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। কেমন লাগলো ঘটনাটি জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ঘটনা পাঠিয়েছেন জামিরুল ভাই। জামিরুল ইসলাম যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। শুরু করছে সেই পবিত্র শক্তির নামে যিনি এই পুরো ব্রহ্মাণ্ডের একক অধিপতি। এই মুহূর্তে যে যেই অবস্থায় প্রেতকথার সাথে যুক্ত আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামিরুল জোয়ারদার বলছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। আমি যে ঘটনাটি প্রেতকথা শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি সেটি আমেরিকা ফেরত এক বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনা। গৌরবদা যদি ইমেলটা বেশ বড় লাগে এবং পড়তে কষ্ট হয় এবং প্রচারযোগ্য না মনে হয় তাহলে পড়ো না, আদারওয়াইজ শ্রোতাদেরকে উপহার দিও। নিশ্চয়ই জামিরুল ভাইয়ের ঘটনাটি আমার বেশ ভালো লেগেছে, বেশ কি বলবো রুদ্ধশ্বাস ঘটনা এটি। আশা করছি আপনাদের ওই ঘটনাটি কিন্তু অনেকটা ভালো লাগবে। দীর্ঘ এক যুগ পর দেশে ফিরলেন বিদ্যুৎ ভাই। সেই যে লটারিতে বিজয়ী হয়ে পাড়ি জমালেন আমেরিকায়, ফিরলেন 12 বছর পর। হঠাৎ একদিন বিদ্যুৎ ভাই আমাকে ফোন দিয়ে বলে, জামিরুল, আমি তো দেশে এসেছি, তুমি কি একবার দেখা করতে পারবা? আমি বললাম, হ্যাঁ কেন পারবো না, কোথায় আসতে হবে বলেন। এরপর বিদ্যুৎ ভাই সময় এবং স্থান নির্ধারণ করেন। তারপর আমিও সেই সময় অনুযায়ী নির্ধারিত স্থানে গিয়ে হাজির হই। গিয়ে দেখি আমার অনেক আগেই বিদ্যুৎ ভাই এসে বসে আছেন। আমাকে দেখে বিদ্যুৎ ভাই একটু আবেগে আপ্লুত হয়ে যান এবং তারপর কিছুক্ষণ সময় গল্প গুজব করার পর ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে, এই তুমি প্রেত কথায় ঘটনা পাঠাও না? আমি বলি, জি ভাই। তো ভাই তখন বলেন, আমি তোমার ফেসবুকের মাধ্যমে প্রেত কথার সাথে পরিচিত হয়েছি। আমার বিষাদময় নির্ঘুম রাত যে গৌরবের কণ্ঠে প্রেত কথা আমার জীবনে ঘুম পাড়ানি কাজলা দিদি হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি। থ্যাঙ্কস বিদ্যুৎ ভাই। এবার বিদ্যুৎ ভাই আমাকে বলেন, আমার সাথে ঘটা একটা বাস্তব ঘটনা আছে, তুমি সুন্দর করে লিখে পাঠাবে? আমি বলি, হ্যাঁ লিখে পাঠাতেই পারি, কিন্তু সব ঘটনা তো প্রচার হয় না, তাই নিশ্চয়তা দিতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি, আপনি বলেন ঘটনা। এরপর বিদ্যুৎ ভাই ঘটনা বলা শুরু করলেন। তার বলা কথাগুলো ছিল এরকম। বলছেন, আমেরিকা ফেরত বিদ্যুৎ ভাই। আমি থাকতাম শিকাগো শহরের থেকে একটু দূরে পাশের একটা এলাকায়। এলাকাটিতে খুব একটা জনবসতি ছিল না। বেশ খানিকটা দূরে দূরে একটা করে বাড়ি, সরু রাস্তার দুই পাশ দিয়ে সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ ভূমি, সারি সারি গাছে ভরা সবুজের প্রাণভূমি। প্রতিটি সাজানো গোছানো বাগানগুলো যেন এক একটা পার্ক। এলাকাটা দিনের বেলা যতটা নয়নাভিরাম সৌন্দর্য বহন করে ঠিক ততটাই ভুতুড়ে পরিবেশ ধারণ করে রাতের বেলা। সরু রাস্তার দুই পাশে একটু পরপর ল্যাম্প পোস্ট এবং রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি বড় বড় কিছু পুরনো গাছ। রাত একটু বাড়লে পুরো এলাকাটা কেমন যেন শুনশান হয়ে যায়। আবার আমার বাড়ির থেকে একটু দূরে ছিল খ্রিস্টানদের পুরনো কবরস্থান। ছোট্ট পাঁচিলের মাথায় লোহার গ্রিল দিয়ে ঘেরা পুরো কবরস্থানটা। একপাশে সারিবদ্ধ কবর এবং একপাশে বড় বড় গাছে সাজানো গোছানো বাগানের মতন। কবরস্থানে টিপ টিপ করে জ্বলছে ল্যাম্পপোস্টের বাতিগুলো। সব মিলিয়ে এলাকাটা রাতের বেলা কেমন যেন গা ছমছমে ভাব হয়ে যায়। একদিন অফিসের কাজের খুব চাপ থাকায় বাড়ি ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। তারপর একটা ট্যাক্সি ডেকে ড্রাইভারকে লোকেশন বললে ড্রাইভার কবরস্থানের দিকে যেতে রাজি হয় না। কারণ জিজ্ঞাসা করলে ড্রাইভার কিছু বলে না। কিছু সময় পর ট্যাক্সি কবরস্থান থেকে একটু দূরে আমাকে নামিয়ে দিয়ে সরি বলে ভাড়া নিয়ে চলে যায়। ট্যাক্সি ড্রাইভার কেন এমন করলো সেটা আমি বুঝলাম না। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে এবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসলে খেয়াল করি কবরস্থানের মেইন গেটের সামনে ঠিক ল্যাম্পপোস্টের নিচে সাদা একটি নাইটি পরে এক মেয়ে দাঁড়িয়ে আছে।
আমার দিকে পিছন ফিরে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। ঘন কালো এলোমেলো চুলগুলো যেন হাওয়ায় দুলছে। আমি পিছন থেকে একটু উচ্চস্বরে জিজ্ঞাসা করি, হ্যালো, হুজ দেয়ার? আমার কণ্ঠ শুনে একটু চমকে উঠে আমার দিকে তাকিয়ে সে ছুটে গিয়ে কবরস্থানের ভেতর দৌড়ে আলো আধারির মধ্যে হারিয়ে যায়। মেয়েটির বয়স 18-19 বছর হবে। ভাবলাম, এত রাতে একা একটা মেয়ে মানুষ এখানে কি করছে? তারপর আবার মাথায় আসে এটাই যে হয়তো অত রাত্রিবেলা আমাকে দেখে সে হয়তো ভয় পেয়ে গেছে, তাই জন্য সে দৌড়ে পালিয়ে গেছে। যাই হোক, ওদিকে খেয়াল না করে আমি চলে আসি নিজের বাসার দিকে। তবে এক ঝলকে দেখা মেয়েটির মায়া ভরা চেহারাটা তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। শত শত প্রশ্ন জন্ম নিচ্ছে তাকে নিয়ে। কে সে? কেনই বা এত রাতে দাঁড়িয়েছিল? তারপর ওসব চিন্তা বাদ দিয়ে আবার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। পরের দিন রাতের বেলা খেয়াল করে দেখি সিগারেটের প্যাকেটে একটাও সিগারেট নেই, অথচ আজ অনেক রাত জেগে ল্যাপটপে অফিসের কিছু জরুরি কাজ করতে হবে। সিগারেট না হলে চলবেই না, তাই বাসা থেকে বেরিয়ে পড়লাম সিগারেট কেনার উদ্দেশ্যে। সিগারেটের দোকানটা যেতে হলে কবরস্থানের সামনে দিয়ে যেতে হতো। আমি যাবার সময় কিছু না দেখলেও ফিরে আসার সময় দেখি সেই মেয়েটি কবরস্থানের গেটের গ্রিলটা ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, এক্সকিউজ মি, হু আর ইউ? আপনি কি করছেন এখানে? এবার মেয়েটি পালিয়ে না গিয়ে আমার কথার উত্তর দিল এবং বলল, হাই, আই অ্যাম রিনা। কবরস্থানের ওই পাশে যে দোতলা বাড়ি, ওখানে আমি থাকি। এবার মেয়েটি আমাকে জিজ্ঞাসা করল, তুমি কে? উত্তরে আমি বললাম, আমার নাম বিদ্যুৎ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এরপর অ্যারিনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প গুজব করার পর রাত প্রায় 2টার দিকে তার থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার সময় পিছন ফিরে দেখি তখন আমার পথের দিকে চেয়ে রয়েছে অ্যারিনা। আমি হাত নেড়ে বাই দিলে সেও মুচকি হেসে বাই দিয়ে চলে যায়। সারা রাত ঘুম হলো না। কিছুতেই ওর কথা বলার ভঙ্গি, মিষ্টি হাসি মাখা মুখ, মায়াবী চাহনি, কেন জানি না কিছুই ভুলতে পারছিলাম না। আমি বুঝলাম আমার অ্যারিনাকে বেশ পছন্দ হয়েছে। পরের দিন অফিসে কোনো কাজেই মন বসছিল না। সবকিছু যেন আমার কাছে বিষাদময় হয়ে উঠেছে। তার সাথে দেখা করার জন্য আমি যেন উন্মাদ হয়ে গেছি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেমে আসে আকাঙ্ক্ষিত রাত। ব্যাকুল হয়ে ছুটে যাই কবরস্থানে। গিয়ে দেখি আমার আগেই সে এসে বসে আছে। আবার শুরু হয় রাত ভোরের জন্য প্রেমালাপ। এভাবেই বইতে থাকে আমাদের ভালোবাসার তরী প্রায় মাসখানেক। এর মধ্যে আমরা বেশ অনেকবার ইন্টিমেটও হয়েছি। তবে আমি এতদিনে ওকে কখনো দিনের বেলায় দেখা করতে বলতে পারতাম না, বা লোকালয়ে কিংবা রেস্তোরাঁয় নিয়ে যেতে পারিনি, কারণ সে রাজি হয়নি। সবসময় সে আঁধারে থাকতেই বেশি পছন্দ করত। হাসি আনন্দে যেন মুখরিত হয়ে ওঠে আমার জীবন। আসলে আপনজনদের ছেড়ে এই প্রবাসে একা থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সিংহভাগ ভুলে গিয়েছিলাম আমি অ্যারিনাকে পেয়ে। অ্যারিনা যেন আমার প্রফুল্লতার প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। বুঝলাম অ্যারিনার মধ্যেই আমার সুখ লুকিয়ে আছে। খুশি আর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে আমার জীবন। জানতাম না এই ক্ষণস্থায়ী সুখ আমার জীবনে বেদনায় জর্জরিত ইতিহাস হয়ে থেকে যাবে। এর মধ্যে আমি খেয়াল করি আমার শরীরে অদ্ভুত রকমের কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে। যেমন চোখের নিচে কালো দাগ, মারাত্মকভাবে ওজন কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ঠিক যেন আমি রক্ত স্বল্পতায় ভুগছি। ডাক্তার দেখালে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন, আপনার শরীরে তো রক্তের পরিমাণ খুব কম, কিন্তু রক্ত কমে যাওয়ার কোনো কারণ তো বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে আমার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে যার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হাসপাতাল থেকে ফিরে আমার এক কলিগকে অসুস্থতার কথা জানালে কলিগ আমাকে পরামর্শ দেয় যে আমি যেন পাশের চার্চের ফাদারের সঙ্গে দেখা করি। কথা মতো পরের সানডে চলে গেলাম সেই ফাদারের সঙ্গে দেখা করতে। গিয়ে ফাদারকে চার্চেই পেলাম এবং আমার অসুস্থতার বিষয়ে জানালাম। সব শুনে ফাদার আমাকে কিছু প্রশ্ন করে। ফাদার আমাকে প্রথমে জিজ্ঞাসা করেন, তুমি কি বর্তমানে কোনো মেয়ের সাথে সম্পর্কে আছো? আমি বলি যে হ্যাঁ ফাদার।
ফাদার আবার জিজ্ঞাসা করেন, মেয়েটির নাম কি অ্যারিনা? আমি অবাক হয়ে যাই, উত্তর দিই, হ্যাঁ। ফাদার আবার জিজ্ঞাসা করেন, মেয়েটি কি সাদা নাইটি পরে তোমার সঙ্গে কবরস্থানে দেখা করে? বিস্ময়তা যেন চরমতম সীমা ছুঁয়েছে, কারণ এতদিন যে নির্জন স্থানে দেখা করেছি তা কোনো মানুষের জানার কথাই না। তবে ফাদার কি করে জানলো? এবার ফাদার কিছুটা অবাক করা তথ্য দেন। ফাদারের কথাগুলো শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। ফাদারের কথাগুলো ছিল এই রকম। ফাদার বলছেন, কিছু বছর আগে ঠিক তোমার মতো এক রোগী আমার কাছে এসেছিল। ছেলেটি ইন্দোনেশিয়ান যুবক, তার অসুস্থতার ধরন হুবহু তোমার মতন। তারও অ্যারিনা নামের মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে আর বাঁচানো যায়নি। এবার আমি ফাদারের উপর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, ওর মৃত্যুর সঙ্গে অ্যারিনার কি সম্পর্ক? এবার ফাদার যে কথাগুলো বলে সেটা শুনে বুকের ভেতরটা যেন রাগে, দুঃখে, কষ্টে যেন দম বন্ধ হওয়ার অবস্থা। মুহূর্তে পায়ের নিচের মাটি সরে যায়। আমার মস্তিষ্ক ভালো মন্দ উপলব্ধি করার মতো অবস্থায় নেই। ফাদার বলে, তুমি যে মেয়ের সাথে রিলেশনে আছো সে কোনো মানুষ না। বেশ কিছু বছর আগে কিছু বখাটে যুবক মিলে কবরস্থানের পাশের বাসার সামনে থেকে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে আসে কবরস্থানের ভিতর। পাশবিক নির্যাতন করে মেয়েটাকে খুন করে সেখানেই পুঁতে রেখে যায়। 3 দিন পর পুলিশ যখন মেয়েটির লাশ উদ্ধার করে তখন দেখে সেটা অ্যারিনা। পরনে ছিল সাদা রঙের নাইটি। তারপর থেকে রাত 12টার পর মাঝে মাঝে অ্যারিনাকে কবরস্থানের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রতিশোধের নেশায় অ্যারিনার আত্মা ভয়ানক প্রেতশক্তি অর্জন করেছে। এই বলে ফাদার চুপ হয়ে যায়। আমি অ্যারিনার ভালোবাসায় এতটাই সম্মোহিত হয়ে গিয়েছিলাম যে ফাদারের কথাগুলো আমার কানে গরম লোহার মতো জ্বালা করছিল। কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছিল না। আমি যেন পুরো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি। আমি বারবার প্রার্থনা করছিলাম ফাদারের কথাগুলো যেন মিথ্যা হয়। এরপর ফাদারের কথাগুলো যাচাই করার জন্য চলে যাই অ্যারিনার দেখানো সেই বাড়িতে। গিয়ে দেখি বাড়ির সামনে বৃদ্ধ বয়সী একজন ওয়াচম্যান বসে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কি অ্যারিনার বাড়ি? ওয়াচম্যান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলেন, ইয়েস। আমি আবার জিজ্ঞাসা করি, আচ্ছা অ্যারিনা কি বাসায় আছে? এবার লোকটি বেশ ক্ষেপে গিয়ে বলেন, আর ইউ ম্যাড? অ্যারিনা মারা গেছে প্রায় 6 বছর আগে। ওই যে ওইটা অ্যারিনার কবর। ওয়াচম্যানের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বিরহ যেন আমাকে পুরো গ্রাস করে নিল। বাঁধ ভাঙা কান্না চলে আসে আমার চোখের সামনে। এরপর ভাবি, অ্যারিনা যদি মারা গিয়ে থাকে তাহলে আমি এতদিন কার সঙ্গে মেলামেশা করতাম? বিষণ্ণ হয়ে হাঁটা শুরু করলাম কবরস্থানের মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে একটি কবরের উপর একটা লেখায় চোখ যায়। দেখি বড় বড় অক্ষরে সেখানে লেখা, অ্যারিনা গনসালভিস, জন্ম তারিখ 17 মে 1985, মৃত্যু 11 জুন 2004। লেখাগুলো পড়ার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। কবরটা ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমার কান্না দেখে ওয়াচম্যান খবর দেয় অ্যারিনার বাবা মাকে। অ্যারিনার বাবা এবং ছোট ভাই এসে আমাকে জিজ্ঞাসা করেন, কে তুমি? অ্যারিনাকে কিভাবে চেনো? আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসি। এরপর শারীরিক অসুস্থতা দেখিয়ে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিই। অ্যারিনার বিরহ আমাকে এমনভাবে গ্রাস করেছে যে বিরহ যন্ত্রণা কমানোর জন্য আমি সব সময় মদের নেশায় বিভোর থাকতাম। একদিন রাতে আনুমানিক 2টো বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন খুব মিস করছিলাম অ্যারিনাকে। তাই ভাবি, যা হবে দেখা যাবে, আজ যেই ভাবা সেই কাজ। চলে গেলাম কবরস্থানের মধ্যে, যেখানে আমরা সব সময় কাটাতাম। গিয়ে যা দেখি সেটা দেখে অ্যারিনার প্রতি যে ভালোবাসা ছিল তা মুহূর্তেই রাগে এবং ঘৃণায় পরিণত হয়। দেখি আমার সাথে যেভাবে অন্তরঙ্গ হয়ে অ্যারিনা সময় কাটাতো, ঠিক একইভাবে সেই একই স্থানে অন্য এক যুবকের সাথে সময় কাটাচ্ছে অ্যারিনা। সেই ছেলেটিকে আমি চিনি। ওর নাম আহমদ, বাড়ি পাকিস্তানের কোনো একটি প্রদেশে। কিন্তু একটা বিষয় আমার সমস্ত রাগকে শান্ত করে দেয়।
দেখি আহমদের শরীর থেকে লাল রঙের আলোকিত ধোঁয়ার মতো কি যেন একটা বের হয়ে অ্যারিনার শরীরে প্রবেশ করছে। বুঝলাম ফাদার যা বলেছেন তার সবই সত্যি। ঠিক একইভাবে হয়তো আমার শরীর থেকে রক্ত খেয়েছে অ্যারিনারূপী পিশাচটা। আরও বুঝলাম শিকারকে প্রেমের ফাঁদে ফেলে এরপর কৌশলে রক্ত খাওয়াই ওর মূল উদ্দেশ্য। এরপর নিজের রাগকে কন্ট্রোল করে চুপচাপ সেখান থেকে চলে যাই এবং ভাবতে থাকি এর তো একটা বিহিত হওয়া দরকার। তাই পরের দিন হাজির হই সেই চার্চের ফাদারের কাছে এবং ফাদারকে সবটা খুলে বলি এবং ফাদার সবটা শুনে আমাকে বলেন, এই ডেভিলের সাথে মোকাবিলা করার ক্ষমতা আমার নেই, তবে আমি একটি ঠিকানা দিচ্ছি, তুমি বরং সেখানে গিয়ে দেখো। ফাদারের থেকে ঠিকানাটা নিয়ে সোজা গিয়ে হাজির হই সেই আহমদের বাড়িতে এবং ওকে অ্যারিনার ব্যাপারে সব খুলে বললে ও প্রথমে বিশ্বাস করতে না চাইলে প্রথমে অ্যারিনার কবর এবং চার্চের ফাদারের কাছে সবটা শুনে বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর আমি এবং আহমদ রওনা হই সেই ঠিকানা অনুযায়ী। ঠিকানাটা ছিল কোনো এক মসজিদের, আর ব্যক্তিটি ছিল মসজিদের ইমাম। ট্যাক্সি করে বেশ কিছুক্ষণ চলার পর পৌঁছই সেই মসজিদের সামনে। গিয়ে দেখি ইমাম আসরের নামাজ আদায় করে বের হচ্ছে। আমরা গিয়ে প্রথমে সালাম দিই এবং একটু সময় চেয়ে নিই ইমামের থেকে। তারপর পুরো বিষয়টা বুঝিয়ে বলি ইমাম সাহেবকে। শুনে ইমাম সাহেব বলেন, সত্যি বলতে যে কোনো দিন তো এসব কাজ হয় না, তোমরা বরং তোমাদের ঠিকানা দিয়ে যাও, আমি আগামী মঙ্গলবার তোমাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। তারপর ঠিক মঙ্গলবার দিন বিকেলে তিনি এসে হাজির হন আমার বাসায়। এরপর রাত 12টার সময় আহম্মদকে 1 বোতল পড়া পানি দিয়ে পাঠানো হয় অ্যারিনার সঙ্গে দেখা করতে এবং এও বলা হয় যে সুযোগ বুঝে যেন এই পানি অ্যারিনার শরীরে ছিটিয়ে দেওয়া হয় এবং অ্যারিনা রূপী পিশাচ তার সব শক্তি ভুলে গিয়ে তারপর নিস্তেজ হয়ে পড়বে। এর কিছুক্ষণ পর আমরা গিয়ে দেখি আহম্মদ বিবস্ত্র অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর অ্যারিনা সামনের বেঞ্চের উপর বসে আছে। কিন্তু অ্যারিনার সেই মায়াবী মিষ্টি চেহারা আর মায়াবী নেই। সে যে কি ভয়ানক চেহারা ধারণ করেছে সেটা দেখে যে কারোর কলিজা কেঁপে উঠতে বাধ্য। কাঁধ থেকে ঘাটটা প্রায় 2 ফিট লম্বা হয়ে গেছে। বড় বড় চোখ দুটো যেন রাগে লাল রক্ত বর্ণ ধারণ করেছে। চোখ এতটাই লাল হয়েছে মনে হচ্ছে গরম গলিত লাভা গড়িয়ে পড়বে চোখ থেকে। মুখের চোয়ালটা এক কানের নিচ থেকে অপর কানের নিচ পর্যন্ত বড় হয়ে গেছে, যেন আস্ত একটা মানুষের মাথা মুখের মধ্যে চলে যাবে এবং অসংখ্য বড় সাইজের নোংরা দাঁতে মুখ ভর্তি। গড়গড় শব্দের সাথে মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। গর্জন করার সময় দাঁতে দাঁতে ঘর্ষণের শব্দে যেন নতুন ভয়ের মাত্রা যোগ করছে। অর্ধেক কাটা নাকে 2 পাশে 2টো মোটা হাড়ের তৈরি রিংয়ের মতো কিছু এবং মাথায় পাশে গরু বা মহিষের মতো বড় বড় 2টো কান। আধপোড়া লাশের মতো পুরো শরীরের চামড়া, মনে হচ্ছে কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছে পুরো শরীরে। মনের অজান্তে একটা প্রশ্ন জেগে উঠল মনের ভিতর, গত কয়েকদিন আগেও যে অ্যারিনাকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবাসতাম, এ কি সেই অ্যারিনা? যাই হোক, এত কিছু ভাবার সময় এখন নেই। ওদিকে ইমামকে দেখে অ্যারিনা প্রচণ্ড ক্ষেপে গিয়ে ভয়ঙ্কর গর্জন করে হা করে ছুটে আসে ইমামের দিকে। কিন্তু মনে হলো কোনো এক অদৃশ্য শিকলে বাঁধা রয়েছে ওর হাত পা। বাঁধা অবস্থায় হিংস্র নেকড়ের মতো গর্জন করতে থাকলো অ্যারিনারূপী পিশাচটা। ভয়ে আমার পুরো শরীর হিম হয়ে আসে। হার্টবিট এতটা বেড়ে গেছে মনে হচ্ছে কলিজাটা বুক ছেড়ে বেরিয়ে আসবে। নীরবতা ভেঙে ইমাম আমার কাঁধে হাত দিয়ে বলল, ভুলেও ওর মায়ার জালে পা দেবে না। বাঁচার জন্য ও মায়ার আশ্রয় নিতে পারে, ধৈর্য ধারণ করবে আর ভয় পাবে না। এবার ইমাম সাহেব তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে আমাদের চারপাশে গোল করে বৃত্ত এঁকে তার মধ্যে বসে রিচুয়াল শুরু করলেন। ইমাম প্রথমে হাতে পানি নিয়ে তাতে কিছু একটা পড়ে ফু দিয়ে ছুঁড়ে মারে ওর গায়ে। শরীরে পানি পড়ার মতো আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে বিকট এক গগন কম্পিত করা চিৎকার দেয় অ্যারিনা। সেই চিৎকারে মনে হলো ঝনঝন করে কেঁপে ওঠে আশেপাশের গাছপালা। ঝাঁ চকচকে চাঁদের আলোয় আলোকিত আকাশ বদলে মুহূর্তে ঘিরে আসে নিকষ কালো মেঘ। শুরু হয় তুমুল ঝড় এবং বজ্রপাত। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে বড় বড় গাছের ডালগুলো। অবস্থা দেখে মনে হলো এক্ষুনি বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
কিন্তু ইমাম আমাকে অভয় দিলেন, বললেন, ভয় পেও না, এসব শয়তানের সৃষ্টি করা মায়া। এদিকে হুজুর তার কাজ চালিয়ে যাচ্ছেন। দেখলাম হুজুর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। হুজুরের চেহারা ভয় এবং ক্লান্তির ছাপ দুইয়ে পরিপূর্ণ। ওদিকে একই ভঙ্গিতে শয়তান পিশাচটাও চোখ বন্ধ বিড়বিড় করে কিছু একটা পড়ছে। বুঝলাম পবিত্র শক্তির সাথে শয়তানি শক্তির যুদ্ধ চলছে। এভাবে যুদ্ধ চলে প্রায় 1 ঘন্টা। এবার দেখি শয়তানটা বিকট চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। হুজুরও কাত হয়ে পড়ে যেতে যেতেই আমি হুজুরকে ধরে ফেলি। দেখি হুজুরের নাক দিয়ে গল গল করে তাজা রক্ত বের হচ্ছে। হুজুর পুরো ক্লান্ত আর বিধ্বস্ত। আমি হুজুরের মাথায় এবং মুখে হালকা করে পানি দিলে হুজুর চোখ মেলে তাকায়। এরপর আমি আর হুজুর একসাথে তাকাই। দেখি অ্যারিনার রূপধারী মায়াবিনী পিশাচটির দিকে। দেখি পিশাচটি আর সেখানে নেই। সেখানে পড়ে আছে এক আধপোড়া কাকের মৃতদেহ। এবার হুজুরের নির্দেশ মতো আশপাশ থেকে কিছু খড়কুটো নিয়ে এসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই কাকটাকে। এরপর আহম্মদের অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করলেও বলে, আমি এসে দেখি অ্যারিনা আমার অপেক্ষায় বসে আছে। আমি কথার মাঝে সুযোগ বুঝে ওর গায়ে পানি ছিটাতেই ভয়ানক হুঙ্কার দিয়ে মুহূর্তেই সে এক ভয়ানক চেহারা ধারণ করে। আমি ওর ভয়ানক চেহারা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। তারপর আমরা ওকে ওর বাড়ি দিয়ে চলে আসি নিজের রুমে। এর পরের দিন সকালে হুজুর সব কিছু খুলে বলেন আমাকে, এবং হুজুরের কথাগুলি ছিল অনেকটা এইরকম। তোমরা যাকে মৃত মেয়ের আত্মা বলে মনে করছো, সেটি কোনো আত্মা নয়। মূলত এটি মেয়েটির সাথে থাকা তার পালিত মহিলা জিন, যাকে কারিন জিন বলে। অ্যারিনার মৃত্যুর পর জিনটি স্বাধীন হয়ে যায় আর শয়তানির পথ বেছে নেয়। তাই তার শয়তানি ক্ষমতা বৃদ্ধির জন্য যুবক বয়সী ছেলেদের রক্তপান করে এবং তাদের হত্যা করে। তবে এই যাত্রায় তোমার জন্য শেষ রক্ষা হলো না। পবিত্র শক্তির কাছে শয়তানের পরাজয় হয়েছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। তবে একটা কথা ঠিক, অ্যারিনার আসল পরিচয় জানার আগে ওকে যতখানি এবং অনেকখানি অ্যাকচুয়ালি ভালোবাসতাম, আমার জীবনে এতটা ভালো আর কোনোদিনও আমি হয়তো কাউকে বাসতে পারবো না। এই বলে বিদ্যুৎ ভাই আবেগ এবং বিষাদময় একটা পরিণতিহীন প্রেমের গল্প শেষ করলেন। গৌরবদা, এই ছিল ঘটনা। এত বড় ইমেল কষ্ট করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ। ঘটনা প্রচারিত হলে অনুগ্রহ করে এপিসোড নম্বরটি জানানোর অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। বিশেষ কারণবশত আমি আমার বন্ধুর নাম গোপন করে রাখলাম। তাই এই ঘটনায় আমি তাকে বাবাই বলে সম্বোধন করব। বাবাই আর আমি খুব ভালো বন্ধু। আমাদের বন্ধুত্ব প্রায় 7-8 বছরের বেশিই হবে। বাবাই তার প্রায় সব কথাই আমাকে বলে। আমাদের মাঝে কোনোদিনও ঝামেলা হয় না। আসলে বাবাইয়ের মা নেই। সেই বাবাই যখন 5-6 বছর বয়স, তখন বাবাইয়ের মা মারা যায়। তাই আমিও বাবাইকে বিশেষ সেভাবে কিছু বলতাম না, রাগও করতাম না ওর উপর কোনোদিন। ওকে গলা উঁচিয়ে কোনোদিনও কোনো কথা বলিনি। এক কথায় বলতে গেলে আমি ওকে নিজের ভাইয়ের মতন ট্রিট করি। সব সুখ দুঃখের কথা বলি ওকে, এবং আমাদের মধ্যে সবসময় নিজেদের সমস্ত জীবনের সমস্ত পার্সোনাল কথাবার্তা হয়। তো এই কথার মাঝে একদিন আমি বাবাইকে বলি যে, হ্যাঁ রে বাবাই, তুই তোর প্রায় সব কথাই আমাকে বলিস, কিন্তু তোর মায়ের সাথে কি হয়েছিল, কিভাবে কাকিমা মারা গেলেন, সেটা তো কোনোদিনও বলিসনি রে। বাবাই কিছুক্ষণ চুপ করে রইল। আমি দেখলাম ওর মুখে এক ভয়ের ছাপ। তারপর কিছুক্ষণ এইদিক ওই দিক তাকিয়ে আবার চুপ করে রইল। আমি বললাম যে, কি রে বল, তোর যদি সেরকম কোনো অসুবিধা থাকে তাহলে বলিস না। বাবাই বলল যে, না সেটা কথা নয়। তো আমি বললাম যে, তাহলে বল। বাবাই বলতে শুরু করলো, জানিস ভাই, আমাদের পরিবারটা এরকম ছিল না। বাবা মা একসাথেই থাকতো। আমরা আমাদের যে হাই স্কুল আছে ওর সামনে যে মাঠ, তার পূর্ব দিকের যে ভাঙা ঘরটা আছে ওখানে থাকতাম। আমি, বাবা, মা, দিদি, আমরা সবাই একসাথে থাকতাম এবং বেশ ভালোভাবেই দিন কাটছিল। আমার বয়স তখন কত, ওই 3-4 বছর হবে। দিদি তখন যথেষ্ট বড় আমার থেকে। হঠাৎ একদিন দেখলাম বাবার সাথে মায়ের খুব ঝামেলা হচ্ছে। আর ঝামেলার পর কি হলো, বাবা আমাকে আর মাকে ছেড়ে দিয়ে আমাদের সেই বাড়ি, মানে এখন যেখানে আমি থাকি সেখানে চলে আসলো। মা আর আমি তখন ওই মাঠের ধারের বাড়িটাতেই থাকতাম। মা সারাদিন মাঠে পড়ে থাকা নানান কাচের বোতল আবর্জনা কুড়িয়ে এনে আমাদের পেট চালাতো,
আর এইভাবেই কেটে যেতে লাগলো বছরের পর বছর। তবে হ্যাঁ, মাঝে মাঝে বাবা এসে ঝামেলা করতো, আমাকে নিয়ে চলে যেতে চাইতো, মাকে একা রেখে যেতে চাইতো, কিন্তু মা আমাকে ছাড়তো না। তো একদিন কি হলো, আমি টিউশন শেষ করে বাড়ি আসছি, আমাদের যে ওই জল ট্যাঙ্কিটা আছে না, ওর পিছনে এক দিদির কাছে আমি পড়তে যেতাম। ওর কাছ থেকে বাড়ি আসছি, এসে দেখছি বাবা এসেছে আর মায়ের সাথে তুমুল ঝামেলা হচ্ছে। মা কাঁদছে এবং কাঁদতে কাঁদতে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। তারপর বাবা দেখি বকতে বকতে বাড়ির থেকে বেরিয়ে গেল। তারপর মা আর আমি রাতের খাবার খেয়ে শুতে গেলাম। আমি ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ দেখি মাঝরাতে একটা চিৎকারের আওয়াজে আমার ঘুম ভাঙে। আমি চিৎকারের আওয়াজের পাশে দেখি আমার মা নেই। তো আমি ঘর থেকে বেরোই, ঘর থেকে বেরিয়ে আমাদের ঘরের বাইরে যে কুল গাছটা আছে দেখি আমার মা সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মাকে এই অবস্থায় দেখে আমি তুমুল কান্নায় ভেঙে পড়ি এবং রাতের বেলায় দেখি বাবা পাড়ার আরো কিছু লোক নিয়ে পুলিশকে নিয়ে এসেছে। তো গাছ থেকে মায়ের লাশ নামানো হলো, তারপর ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হলো। 2 দিন পর মায়ের লাশ দেওয়া হলো, তারপর মায়ের শেষ কাজ সম্পন্ন করলাম। ঘটনাটা এই অবধি কিন্তু থাকলো না। মা চলে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম কিছুদিন দাদুর কাছে, প্রায় 6 মাসের মতন। দাদুর বাড়িতে থাকতাম, খেলাধুলা পড়াশোনা সব ওইখানেই করতাম। একদিন কি হলো, রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়েছি এবং সেই ঘুমটা আস্তে আস্তে গভীর হচ্ছে। এমন সময় শুনতে পাই কে যেন আমাকে ডাকছে এবং বলছে, বাবু আয় আমার কাছে আয়। ঘুম থেকে আতকে উঠলাম, পাশে আমার দাদু ছিল। বলল, কি হয়েছে? যেহেতু দাদুর কাছে শুয়ে থাকতাম তাই দাদুকে কিছু বললাম না, বললাম কিছু না বলে চুপ করে ঘুমিয়ে গেলাম। তারপর আর কিছুদিন কিছু হলো না। আবার প্রায় 7 থেকে 8 দিন পর ঠিক ওই রাতেই সেই আওয়াজ। এবার সেই আওয়াজের সাথে সাথে চেহারাটাও দেখতে পেলাম। দেখলাম সাদা শাড়ি পরা লম্বা চুলওয়ালা একজন মহিলা আস্তে আস্তে আমার কাছে আসছে আর বলছে, আয় আমার কাছে আয়। কিছুটা আসতেই দেখতে পেলাম, আরে এটা তো আমার মা। দেখলাম মায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেছে, গলায় একটা নীল মোটা দড়ির দাগ, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরের সব রক্ত শুষে নিলে যেমন হয় তেমন। আমি বললাম, মা তুমি যে মারা গেছো, তুমি কি করতে এসেছো? মা বলল, বাবু চল আমার সাথে, এখানে ওরা কেউ তোকে ভালো করে রাখবে না, চল আমার সাথে চল। এইভাবে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠেছিলাম। দাদুর ডাকাডাকিতে সম্বিত ফিরে পেলাম। দাদু আমাকে বলল, কিরে কার সাথে কথা বলছিলি এত রাতে? কে তোকে নিয়ে যাবে বলছে? কি হয়েছে বলতো? দাদুকে তারপর সবটা বললাম। দাদু আমার কথাতে হেসে বলল, পাগল, তুই এখনো তোর মাকে ভুলতে পারিসনি। তোর মা এখন আর নেই, তিনি মারা গেছেন। তারপর দাদু আমাকে আবার ঘুম পাড়িয়ে দিল। তারপর একদিন দেখলাম হঠাৎ আমার শরীরটা খারাপ হতে লাগলো। মনে হলো কেউ যেন আমার আশেপাশে আছে। তাকে আমি দেখতে পাচ্ছি না, তবে তার উপস্থিতি বুঝতে পারছি। সেদিন রাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম জানলার গ্রিলের কাছে একটি পাখি বসে আছে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি পাখিটা আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ দুটো বড় বড় লাল রক্তবর্ণ, যেন ঠিকরে বেরিয়ে আসবে। পাখিটাকে আমি চিনতে পারলাম না। পাখিটাকে দেখার পর আমার নড়াচড়ার শক্তি আমি হারিয়ে ফেলি, আর সেই পাখির দিকেই আমি তাকিয়ে আছি। না এই পাশে ফিরতে পারছি, না ওই পাশে। মনে হচ্ছে যেন আমার পুরো শরীর বরফ হয়ে জমে গেছে। এইভাবে আমি সেই রাতে জ্ঞান হারাই। পরের দিন চোখ খুললে দাদুর উঠোনে তক্তপোষে দেখলাম সবাই আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। বাবা এবং দিদি এসেছে। দাদু বলল, কিন্তু তোর কি হয়েছিল? জ্ঞান হারিয়ে পড়েছিলি যে, কি হয়েছে? আমি সব ঘটনা দাদুকে খুলে বলি। দাদু তারপর একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন এবং বলেন যে, দাঁড়া, আজকে এক গুনিনের কাছে গিয়ে তোর নামে একটা তাবিজ জানাবো। তারপর দাদু বেরিয়ে যায়। প্রায় বিকালে ফিরে আসেন একটি বড় তাবিজ নিয়ে। তাবিজটি আমার কবজিতে বেঁধে দেওয়া হয়। তারপর আর কিছু হয় না। বেশ কিছু মাস ভালোই চলছিল। একদিন আমি খেলতে খেলতে কি হয়, আমার হাতের যে তাবিজটা আছে সেটা পড়ে যায়, আর আমার খেয়ালও থাকে না। আমি বাড়ি চলে আসি। সেদিন রাতে আমি আবার স্বপ্নে দেখি মা এসেছে। বলছে, বাবু
ওরা আমাকে তোর থেকে সরিয়ে নিচ্ছে, তুই চলে আয় আমার কাছে, আয়। হঠাৎ করে আবার আঁতকে উঠি, ঘুম থেকে উঠে দেখি এইবারে আবার সেই পাখি জানলার গ্রিলে লাল রক্তবর্ণ চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে দেখি সে পাখিটা উড়ে এসে দাদুর বিছানার উপর বসলো এবং আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। হঠাৎ করে দেখি জানলায় আবার একটা পাখি, তার ওই রকম চোখ লাল, আমার দিকে সে তাকিয়ে আছে। পাখিটা ওর সামনে আসতেই চিৎকার করে উঠলাম, দাদুর সাথে সাথে উঠে বসলো, বলল, কি হয়েছে বাবাই, কি হয়েছে? দাদুকে আবার সব খুলে বললাম। সে রাতেই দাদু বাবাকে খবর দিল। তারপর সকালেই বাবা আমাদের ঘর ব্রাহ্মণকে দিয়ে দাদুর বাড়িতে এলো। ব্রাহ্মণ চারিপাশ ভালো করে ঘুরে দেখলো এবং জানালো, তোমার ছেলেকে তোমার স্ত্রী নিয়ে যেতে এসেছে। ওর রাস্তায় যে আসবে সেই শেষ হয়ে যাবে। তোমার স্ত্রীর যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, তাই তার আত্মা মুক্তি পায়নি। আর তোমার ছেলের প্রতি তোমার স্ত্রীর বিশেষ টান ছিল, আর এখনো যেহেতু ও শিশু, তাই ওর কোলের ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তারপর বাবা আর দাদু ব্রাহ্মণকে বলল, কিছু একটা করে আপনি আমাদেরকে বাঁচান। তারপর ব্রাহ্মণ বলল, আজ থেকে 3 দিন পর অমাবস্যা তিথিতে একটা হোমযজ্ঞর আয়োজন করতে হবে এবং বাড়ির মাঝে এই যজ্ঞ করতে হবে। কেউ ওই দিন বাড়িতে থাকবে না, আমি আর আমার সহকর্মী বাড়িতে থাকবো। যেই বলা সেই কাজ। 3 দিন পর অমাবস্যার রাতে ব্রাহ্মণ হোমযজ্ঞের আয়োজন করলো এবং বাড়ির চারিপাশে 4 কোণে 4টি পেরেক পিটিয়ে বাড়ি বন্ধন করে দিল এবং বাড়ির নজর দোষ কাটালো। এবং তারপর দিন আমার গলায় একটি তাবিজ দেওয়া হলো, বলল, এইটা যেন আমি কোনোদিনও না খুলি। সেই দিনের পর থেকে আমি আর কোনোদিনও মাকে না স্বপ্নে না ওই পাখিকে দেখতে পেয়েছি। আজও আমার মনে হয় আমার মা আমার পাশে আছে এবং আমাকে প্রতিনিয়ত দেখছে। তো এইটাই বলে বাবাই কেঁদে ফেলে। আমি বাবাইকে সান্ত্বনা দিই। এই ছিল আজকের ঘটনা গৌরবদা। ঘটনার সত্যতা যাচাই করতে এই নম্বরে কল করতে পারো। ঘটনা বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করছি আমাদের প্রেত কথা পরিবার আরো বড় হোক এবং 10 লক্ষর পরিবার হয়ে উঠুক, এই শুভকামনা রইল। আশা করছি আপনাদের ভালো লাগলো আজকের প্রথম ঘটনাটি। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সমুদ্র গ্রাফিক্সে অনিকেত। চলে যাচ্ছে আজকের আমাদের পরবর্তী ঘটনা এবং আগের এপিসোডেও যেমন বলেছিল, আমি চলে যাচ্ছি একেবারে সেই ঘটনায়। হাই গৌরবদা, কেমন আছো? সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2024। আমি পিয়া মিস্ত্রি, উত্তর 24 পরগনার বাজিতপুর থেকে বলছি। আমার পাঠানো আগের ঘটনাগুলি পড়ে শোনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমার পাঠানো প্রথম ঘটনাটি না পড়তে, তাহলে হয়তো সাহস করে এতগুলি ঘটনা তোমাকে লিখে পাঠাতে পারতাম না। আর আমার পাঠানো প্রথম ঘটনাটি পড়েছিলে বলেই হয়তো এটা আজ আমার পাঠানো 7 নম্বর ঘটনা। আর একটা কথা বলার ছিল যে গত বছরের লাস্ট এপিসোড করতে গিয়ে এই বছরের ফার্স্ট এপিসোড করে দিলে তো তুমি। যাই হোক, আজ তোমাকে যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার দাদুর কাছে। ঘটনাটি তুমি সিলেক্ট করবে কিনা জানি না, তবে যদি সিলেক্ট করো তাহলে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তার বেশি কথা বাড়ালাম না, এবার ঘটনায় আসি। ঘটনাটি আমি দাদুর ভাষাতে তোমাকে লিখে পাঠাচ্ছি। এখানে আমি কাল্পনিক নাম ব্যবহার করছি। আমার নাম তপন। আমি ছিলাম আমার বাবা মায়ের 4র্থ সন্তান। আমার এক দিদি আর 2টি দাদা। আমার যখন জন্ম হয় তখন আমার বড় দাদার বয়স ছিল 10 আর ছোট দাদার বয়স 7 আর আমার দিদির বয়স 2। আমার জন্মানোর 1 মাস পর হঠাৎ একদিন দুপুরে আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই এদিক ওদিক খুঁজে কোথাও পায় না। আমাদের বাড়িতে একটি পুকুর ছিল। দিদিকে সেই পুকুরে পরের দিন সকালে সবাই ভেসে থাকতে দেখে। দিদি জলে ডুবে মারা গেছে। এরপর 5 মাস পর আমার বড় দাদা খুব জ্বরে অসুস্থ হয়ে পড়েন। টানা 8 দিন প্রচণ্ড জ্বরে ভুগে আমার বড় দাদাও মারা যায়। কি হচ্ছে এইসব বাড়ির কেউ বুঝতে পারছিল না। বাড়ির সবাই রীতিমতো ভেঙে পড়ে। তারপর থেকে মা সব সময় ছোট দাদা আর আমাকে চোখে চোখে রাখত। আমার তখন 9 মাস বয়স। একদিন ছোট দাদা ঘরে শুয়ে ঘুমোচ্ছিল, এমন সময় তাকে সাপে কাটে। ছোট দাদার ঘুম ভেঙে যায়। সে সাপটিকে দেখে খুব ভয় পায় আর মাকে ডেকে সব বলে। মা বাবা অনেক চেষ্টা করেছিল দাদাকে বাঁচানোর, কিন্তু সাপটি বিষাক্ত হওয়ায় তাকে আর বাঁচানো যায়নি। এসব আমি শুনেছি আমার মায়ের কাছে। আমি যখন খুব ছোট, মানে যবে থেকে আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, তবে থেকে মনে হতো যে কেউ যেন আমার সাথে রয়েছে। আমি যেখানেই যাই না কেন সে সব সময় আমার সাথে থাকতো, তবে সে আমার খারাপ চায় না। তারপর কয়েক বছর কেটে যায়। আমার বয়স হয় তখন 16-17 হবে। আমি বাবার সাথে চাষবাসের কাজে সাহায্য করি। আমাদের গ্রামে একটি মেয়ে ছিল,
ওর নাম ছিল সুমিতা। আমার সুমিতাকে খুব ভালো লাগতো, আমার বাড়ির লোকেরাও সুমিতাকে খুব পছন্দ করতো। তাই কাউকে আর মনের কথা জানাতে হলো না। আমাদের বাড়ির লোক আমাদের বিয়ে দিয়ে দিল। আজ বিষয় এটাই যে আমার বিয়ের পর মুহূর্ত থেকে আমার আশেপাশে আমি যাকে সবসময় অনুভব করতাম তাকে আর অনুভব করতে পারতাম না। এখন ঘরে একা থাকলে মনে হয় যে আমি একাই আছি ঘরে, কিন্তু আগে সারা বাড়িতে একা থাকলে মনে হতো কেউ যেন সাথে আছে আমার। যাই হোক, আমি মনে করি যে এটা হয়তো পুরোটাই আমার মনের ভুল। এরকম ভাবে 5 বছর কেটে যায়, সব ঠিকঠাক। আমাদের এক কন্যা সন্তান আছে, তার বয়স 3। আমাদের বাড়ির পিছন দিকে বিশাল বড় বাগান ছিল সেই সময়। আমাদের ঘরের দরজাটা ছিল এক পাশে, যেখানে উঠোন দিয়ে হেঁটে ঘরে ঢুকতে গেলে বাড়ির পিছনে বাগানে না চাইলেও চোখ চলে যেত। তো একদিন রাতে খাওয়া সেরে কুয়োর পার হতে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে যাব, এমন সময় মনে হলো আমি কাউকে দেখলাম বাগানে। তো স্পষ্ট বুঝতে না পারায় আবার ঘর থেকে নেমে গেলাম যে দেখব কি, কিন্তু না, এবার তো আর কাউকে দেখতে পাচ্ছি না। হয়তো মনের ভুল, এই ভেবে আমি ঘরে চলে যাই। জিনিসটা অতটা গায়ে মাখি না। তা 2 দিন পর রাতে আমি স্বপ্নে তারা মায়ের দেখা পাই। স্বপ্নে কি দেখেছিলাম তা স্পষ্ট মনে নেই, তবে এটুকু মনে আছে যে সে স্বপ্নে আমাকে কিছু শিখিয়ে দেয়, তবে সেটা কি জানি না। তারপর বেশ কিছুদিন কেটে যায়, আমি অনেকবার চেষ্টা করি সেই স্বপ্নটা মনে করতে, কিন্তু কোনোভাবেই সেই স্বপ্ন মনে পড়ে না। একদিন দুপুরে আমি সেই একই স্বপ্ন আবার দেখি, কিন্তু এবার সম্পূর্ণ স্বপ্নটা আমার মনে ছিল। তারা মা আমায় তন্ত্রবিদ্যা শেখাচ্ছে, আর সব শেষে একটাই কথা বলেছে যে এই বিদ্যার যেন কোনোদিনও অপব্যবহার না করি, কখনো যেন লোভ না করি। কিন্তু কি করব, আমি তো একজন মানুষ। তন্ত্রবিদ্যা দিয়ে আমি টাকা রোজগার করতে শুরু করি। একদিন এক বৃদ্ধা মহিলা পাশের গ্রাম থেকে আমার বাড়িতে আসেন। তিনি আমাকে বলেন, বাবা, আমার ছেলেটা কেমন যেন করতাছে, তুমি একটু যাবা আমাদের বাড়িতে, গিয়ে একটু দেখবা কি হয়েছে ওর। আমার এক প্রতিবেশী কইল তোমার কথা, তুমি নাকি ঝাইরা দিলে সব ঠিক হইয়া যায়। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো, চলুন, কিন্তু কি হয়েছে আপনার ছেলে? তো বৃদ্ধা বলল, ভয়ে এক জায়গায় জড়সড় হইয়া বইসা থাকে, কিছু খায় না, রাতে ঠিকঠাক কইরা ঘুমায় না, আর মাঝে মাঝে চেঁচায় ওঠে। আমি বৃদ্ধার কথা শুনে বললাম যে বেশ, আমি যাব, চলুন, বলে আমি আমার কিছু দরকারি জিনিসপত্র নিয়ে বৃদ্ধার সাথে হাঁটতে থাকি। হেঁটে হেঁটে বৃদ্ধার বাড়িতে পৌঁছতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। বৃদ্ধার বাড়িতে ঢোকার সাথে দেখি অনেক লোক জড়ো হয়েছে আমাকে দেখে। সেখানে আমি ছেলেটাকে ঝাড়িয়ে বেশ কিছু টাকা নিয়ে চলে আসি। এরপর সেদিন রাতে আমি আবার স্বপ্নে তার আমাকে দেখি। তিনি স্বপ্নে আমায় আবার সতর্ক করছেন, আমি যেন কোনো লোভ না করি, তাহলে আমাকে তার ফল ভুগতে হবে। কিন্তু আমি তো সেই জিনিস গায়ে রাখি না। কিছুদিন পরে এক মরণ রোগে আক্রান্ত হয়ে আমার স্ত্রী এবং সন্তান মারা যায়। সে সময় খুব ভেঙে পড়ি আমি। এরপর বাড়ির লোকের কথায় আমি আবার আরেকটা বিয়ে করি। তবে বিয়ের পর থেকে খুব খারাপ খারাপ জিনিস ঘটতে থাকে আমার সাথে। একদিন সন্ধ্যায় হাট থেকে বাজার করে বাড়ি ফিরছি। সেদিন ছিল শনিবার। হাট থেকে আমাদের বাড়ির পথে একটা বড় বট গাছ আছে, সেই জায়গাটার নাম হচ্ছে বটতলা। সেখান থেকে 3টি রাস্তা 3 দিকে যায়। বাম দিকের রাস্তাটা যায় আমাদের বাড়ির দিকে, ডান দিকের রাস্তাটা যায় পাশের গ্রামে। আমি যখন বাম দিকের রাস্তায় ঢুকে কিছুটা যাই, আমাকে পিছন দিক থেকে কেউ যেন ডাক দেয়। একজন মহিলা, খুব চেনা গলার স্বর। আমি পিছন ফিরে দেখি আমার দ্বিতীয় স্ত্রী দাঁড়িয়ে আছে বট গাছের নিচে। আমি ওকে দেখে খুব অবাক হই। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি যে কি হল, তুমি এখানে কি করছো এই ভর সন্ধ্যাবেলায়? তারপর আমি ওর দিকে এগিয়ে যাই। যত ওর দিকে এগিয়ে যাচ্ছি তত সব কিছু অস্বাভাবিক লাগছে, কেমন একটা অস্বস্তি। এরপর দুজনে সারা রাস্তা গল্প করতে করতে বাড়ি ফিরি। তো আমি যখন ঘরে ঢুকতে যাব, এমন সময় আমার স্ত্রী আমাকে বলল যে তুমি যাও, আমি আসছি। এরপর আমি ঘরে চলে যাই। ঘরে ঢুকে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে আমার স্ত্রী ঘরে সন্ধে পুজো দিচ্ছে। আমি চমকে যাই, আমি ভয় পেয়ে যাই, আমার সারা গা এক মুহূর্তের মধ্যে কাঁটা দিয়ে ওঠে যে আমি তাহলে কার সাথে বাড়ি ফিরলাম। এরপর আমার ভয়ে গলা শুকিয়ে গেছে, একাধিক প্রশ্ন মাথায় ঘুরছে।
আমাকে এইভাবে দেখে আমার স্ত্রী জিজ্ঞাসা করলো, এই কি হয়েছে তোমার? আমাকে দেখে চিন্তিত লাগছে। তো আমি তাকে কিছু বললাম না, আমি বললাম যে না, আমার কিছু হয়নি। সেদিন আর সারা রাত ঘুমোতে পারলাম না। সারা রাত মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক করছিল যে আমি কার সাথে বাড়ি ফিরলাম। যদি কোনো অশরীরী কিছু হয় তাহলে আমি কেন তা বুঝতে পারলাম না। পরের দিন সকালে আমার বউয়ের দিদি আর তার মেয়ে আমাদের বাড়িতে আসে। দিদি তার মেয়েকে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য রেখে যায়। মেয়েটিকে আমরা সবাই মনা বলে ডাকি, ওর বয়স ওই 5 কি 6 হবে। 2 দিন কেটে যায়। একদিন রাতে শোবার আগে আমি আমার দিদির মেয়েকে নিয়ে বাইরে প্রস্রাব করতে যাই। মনাকে প্রস্রাব করতে বলে আমি উঠোনে একপাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলাম। মনা তখন নর্দমার পাশে গিয়ে দাঁড়ায়। তখন আমি হঠাৎ করে দেখি যে পিছনের বাগান থেকে মনার প্রায় সমবয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে এসে মনার পাশে দাঁড়ালো। মেয়েটির মুখ কাপড় দিয়ে মোড়া, সে পুরো মনার মতন একই রকমের জামা পরে আছে। মেয়েটিও মনার সাথে বসে প্রস্রাব করছে। তো আমি তো তাদেরকে বিস্ময়ে তাকিয়ে থাকি বাচ্চাটার দিকে। কেউ কোথা থেকে আসলো, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি দৌড়ে এসে বাচ্চাটাকে ধরলাম। মনাকে বললাম যে মনা তুই ঘরে যা। মনা কিছু বুঝলো না, শুধু আমার কথা শুনে ঘাড় নেড়ে হ্যাঁ বলে চলে গেল। আর বাচ্চাটা আমার হাত থেকে ছুটে বাগানের দিকে দৌড়তে শুরু করলো। তা আমি কোনো রকমে বাচ্চাটাকে টেনে ধরলাম, বাচ্চাটা মাটিতে পড়ে গেল। তারপর আমি বাচ্চাটির পিঠের উপর চেপে বসে ধরলাম। আমি দিক বিদিক জ্ঞান শূন্য, কি করব কিছু বুঝতে পারছি না। আমার পাশে একটা আতলা ইট পড়া ছিল, আমি সেই ইটটা হাতে তুলে নিয়ে বাচ্চাটির মাথায় জোরে জোরে আঘাত করতে লাগলাম। বাচ্চাটা অনেক চেষ্টা করেও আমার হাত থেকে ছুটে বেরোতে পারলো না। তৃতীয় আঘাতে বাচ্চাটির মাথা ফেটে গেল, কিন্তু কোনো রক্ত নেই। রক্তের বদলে সে বাচ্চাটির মাথার থেকে বেরোচ্ছে জল। জলে ভরে গেছে পুরো জায়গাটা। বাচ্চাটা ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল। তখনই আমার চোখ গেল বাগানের দিকে। আমি দেখলাম এক মহিলা আমার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে পশুর মতো। মহিলাটির চেহারা খুব ভয়ঙ্কর। তার পুরো শরীর পুড়ে গেছে, তার পুরো শরীরে কোনো বস্ত্র নেই, তার চোখ দুটো জল করছে, দাঁতগুলো খুবই ভয়ঙ্কর, অনেকটা কুকুরের মতন। আমি মহিলাটিকে দেখে ছুটে ঘরের দিকে চলে যাই এবং সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা দিয়ে দিই। এসব কি হচ্ছে আমার সাথে আমি জানি না। আমি হাঁপাতে হাঁপাতে গিয়ে বসি এবং আমার বৌমা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এমন হাঁপাচ্ছ কেন? তো আমি আমার স্ত্রীকে বলি যে চল তো একবার দরজাটা খুলে দেখি। তো আমার স্ত্রী বলে খোলো, বলে দরজাটা খুলে দেয়। আমি এবং আমার স্ত্রী দুজনে সেখানে যাই এবং গিয়ে দেখি যে না, কিছু তো এখানে নেই, এক ফোঁটা জলেরও অস্তিত্ব নেই। আমার স্ত্রী আমাকে বললো যে চিন্তা করো না, তোমার মনের ভুল, চলো ঘরে চলো, রাত হয়েছে অনেক, আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু আমি জানতাম এত কিছু আমার মনের ভুল হতে পারে না। পরের দিন বিকালে এক কম বয়সী যুবক ছেলে আমাদের বাড়িতে আসে। আমি তখন দাওয়ায় বসে আছি। যুবকটি বলল, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম, আপনি একটু চলুন না, ওই পাড়ার হিরণের বউকে ভূতে ধরেছে। আমি বললাম যে কি তুমি আমার বাড়ি চিনলে কি করে? যুবক বলল, আপনাকে সবাই চেনে, পথে বাড়ির খোঁজ নিতে নিতে আসলাম, পেয়ে গেলাম, চলুন না একটু আমার সাথে, বউটা যে গর্ভবতী। আমি বললাম যে ঠিক আছে যাব, কিন্তু 100 টাকা নেব। যুবক বলল যে হ্যাঁ নেবেন, আগে তো চলুন। আমি তারপর উঠে হাত মুখ ধুয়ে দরকারি কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চললাম পাশের পাড়ায়। সেখানে গিয়ে দেখলাম বউটা প্রায় 7 কি 8 মাসের গর্ভবতী। বউটি আমাকে চিৎকার করতে করতে বললো যে তুই এখানে কেন এসেছিস, তোকে আমি ছাড়বো না, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। এই গলার স্বরটা আমার খুব চেনা লাগলো, এই যে সুমিতার গলার স্বর। আমি খুব ঘাবড়ে যাই। আমি বউটিকে একটি গোল দাগ কেটে তার মধ্যে বসাই আর মন্ত্র পড়তে থাকি। কিন্তু কিছুটা মন্ত্র পড়ার পর আমি বুঝতে পারি যে আমি সব মন্ত্র যেন ভুলে গেছি। আমার কোনো মন্ত্রই মনে পড়ছে না। আমার তখন যে নিজেকে কি হেল্পলেস বলে মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। বউটি তখন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল, আর হঠাৎ করে একটা জমকালো ভয় আমাকে চেপে ধরলো। আর মনে একটাই প্রশ্ন হলো যে এবার কি হবে আমার। আমি উঠে সেখান থেকে চলে আসি। তখন সন্ধে গড়িয়ে রাত হয়েছে।
পথে ফেরার সময় আমার খুব ভয় লাগছিল। কিছুটা একা চলার পর দেখলাম দূরে একজন বয়স্ক মহিলা যাচ্ছে। আমি সেই মহিলাটির কাছাকাছি দৌড়ে যাই, তারপর তার পিছন পিছন আস্তে আস্তে হাঁটতে থাকি। মহিলাটিকে দেখে মনে কিছুটা সাহস পাই। এভাবে কিছুটা হাঁটার পর মহিলাটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। আমি ততক্ষণে মনে কিছুটা সাহস পেয়েছি। আমি হাঁটতে হাঁটতে বৃদ্ধাকে কিছুটা ছাড়িয়ে যাই। আমি হাঁটছি, এমন সময় আমাকে পিছন দিক থেকে কেউ ডাক দেয়। যে আমাকে ডাকলো সে একদম আমার পিছনে। আমার মনে তখনও ভয় কাজ করছে। আমি হালকা করে পিছনে তাকাই এবং পিছনে ফিরে দেখি আমার পিছনে কেউ নেই। সেই বৃদ্ধা আছেন, তবে সে অনেকটা দূরে, কিন্তু আমি যে আওয়াজটা পেয়েছি সেটা একদম আমার পিছন থেকে। আমি লক্ষ্য করলাম সেই বৃদ্ধা মাথা নিচু করে, হাঁটু ভাঁজ করে রাস্তার মধ্যেখানে বসে আছেন। একদম ফাঁকা রাস্তা, তার মধ্যেখানে উনি হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছেন। তো আমি খুব অবাক হই, কিছু হয়েছে কিনা দেখতে বৃদ্ধার দিকে এগিয়ে যাই এবং জিজ্ঞাসা করি, কি হলো দিদা, কিছু হয়েছে? বেশ 2-3 বার জিজ্ঞাসা করি, ও দিদা কিছু হয়েছে? তো মহিলাকে কোনো উত্তর দিচ্ছেন না, মাথা তুলে তাকাচ্ছেও না। তো আমি ঘুরে যখন বাড়ির দিকে রওনা হই তখন আমি দেখি আমার সামনে কতগুলো নরক পিশাচ পশুর মতো, যারা হাতে এবং পায়ে ভর দিয়ে আছে এবং ওদের দাঁতগুলো কুকুরের মতো হিংস্র, আমাকে তারা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। তারা সবাই নির্বস্ত্র, প্রত্যেকের শরীর পুড়ে যাওয়া, তাদের চোখগুলো জল করছে, একটা পোড়া গন্ধে আমার গা পাকিয়ে উঠছে। তারা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। পিছন ফিরে দেখি সেই বৃদ্ধা মহিলাটি আর কোথাও নেই। আমি ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকি, কে তোমরা, কেন আমার সাথে এমন করছো, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা কোনো উত্তর দেয় না, শুধু খিলখিল করে বিকট শব্দে হাসতে থাকে। আমি ভয়ে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি ঘরে শুয়ে আছি। আমার স্ত্রী আমার পাশে যে জানলা রয়েছে সেটার দিকে বাইরে তাকিয়ে রয়েছে। প্রায় ভোর হতে চলেছে। আমি উঠে বসেছি, টের পেয়ে স্ত্রীও উঠে বসে। আমি ওকে জিজ্ঞাসা করি যে আমি বাড়িতে আসলাম কি করে। আমার স্ত্রী বলল, আমাকে আমার পাড়ার কিছু লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসে। আমার জ্ঞান ফিরেছে একদিন পর। এরপর আমার স্বপ্নে আবার তারা মা আসেন এবং আমার ভুল ধরিয়ে দেন। আমি তার কাছে ক্ষমা চাই। সত্যি খুব বেশি লোভ করে ফেলছিলাম। তারপর থেকে আমার আবার তন্ত্রবিদ্যার সব কিছু মনে পড়ে। আমি এখন টাকা ছাড়াই সবার উপকার করি। তো গৌরবদা এই ছিল ঘটনা। ভালো লাগলো অবশ্যই একবার পড়ে শুনিও। ঘটনাটি লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করো। জানি অনেকটা বড় হয়ে গেছে, হয়তো গুছিয়ে লিখতে পারিনি। তুমি তোমার মতন করে গুছিয়ে পড়ো। ধন্যবাদ। কি অসাধারণ একটি ঘটনা বিয়ে আমাদেরকে পাঠিয়েছে। এবং সব থেকে বড় কথা হলো সত্যি এটাই যে আসলে সাধনা কিন্তু সকলের জিনিস নয়। লোভ করলে, যখন আপনি আপনার সাধনাকে, আপনি আপনার বিদ্যাকে যখন প্রচণ্ডভাবে কমার্শিয়ালি ইউজ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার সাধনা ব্যর্থ হবে। এবং এটি খুব স্বাভাবিক। মা আমাদেরকে যদি কোনো আশীর্বাদ দেন তাহলে সেটি সাধারণ মানুষের, জনগণের, সমাজের উপকারের জন্য। যিনি অসহায় তার পাশে সহায় হয়ে দাঁড়ানোর জন্য। সাধনাকে কমার্শিয়ালি ইউজ করলে কিছুটা হলেও ক্ষমতা তো কমবেই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। চলে এসেছি সেই আমাদের আগের দিনের জিশান ভাইয়ের 2 নাম্বার পর্বটিতে। 2 নাম্বার পর্বে দ্বিতীয় ঘটনার 2য় পর্ব। ঘটনা পাঠিয়েছিল 2টা, তার মধ্যে থেকে একটা শেষ করেছি 11 নাম্বার পর্বে, আর 12 নাম্বার পর্বে সেটা শুরু করেছি। আর এখন চলছে 13 নাম্বার পর্ব। 13 নাম্বার পর্বটিতে চলে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এবং কি ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিনকার মতন আপনাদের সামনে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদেরকে কাছে পৌঁছে দিতে পারি এবং কি আপনাদেরকে শোনাইতে পারি। চলে এসেছি জিশান ভাইয়ের 2 নাম্বার ঘটনার 13 নাম্বার পর্বে। 2য় ঘটনার 13 নাম্বার পর্বে সে আমার কাছে ঘটনা পাঠিয়েছিল 2টা। তার মধ্যে থেকে একটা জাহাজের ঘটনা, শিপ বলতে জাহাজ বলতে শিপের ঘটনা, আর একটা হচ্ছে তার বাড়ি সম্পর্কে একটি ঘটনা পাঠিয়েছিল। তার মধ্যে থেকে শিপের ঘটনাটি আমি বলেছি, এখন বলছি
তার বাড়ির সম্পর্কে যে ঘটনাটি সেটা শিপের ঘটনাটা শেষ করেছি, এখন বাড়ি সম্পর্কে যে ঘটনাটা পাঠিয়েছে আমি এখন সেটা বলছি। জিশান ভাইয়ের দ্বিতীয় ঘটনাটি আমি আজকে পড়ছি, 13 নম্বর পর্বটি। এটা হচ্ছে 13 নম্বর পর্ব। 12 নম্বর পর্ব থেকে শুরু করেছি। আপনারা যারা 1 থেকে 12 নম্বর শুনেননি, শুনে আসবেন অবশ্যই। 13 নম্বর পর্বটি সরাসরি শুনলে বুঝতে পারবেন না যে কোথা থেকে 2 নম্বর পর্বটি আসলো। আসলে 12 নম্বর পর্বটি শুনলে বুঝতে তো পারবেনই না, উল্টো আমাকে অনেক বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। তাই অনুরোধ করছি 1 থেকে 12 শুনে তারপরে 13 নম্বর পর্বতে আসবেন, তখন আসলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন, তখন আর কিছু বলতে পারবেন না। এরপরে বলছি আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তা নইলে আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি, ঘটনাগুলো আপনাদেরকে কাছে পৌঁছাবে না, তাই অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে গিয়ে লিঙ্কটা নোটিফিকেশনে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। চলে যাচ্ছি ঘটনায়। ওইখানে নাকি ওরা নতুন এসেছিল 2-3 বছর আগে। 2-3 বছর আগে ওই এলাকাটিতে এসেছিল বলতে ওই যমরাজ বাড়ির পাশে এসে বাড়ি করেছে জমি কিনে। তবে তারা জানতো না যে তাদের ছ্যালোর মেশিনটা দিচ্ছে যেখানে ওই ঘরটা উঠাচ্ছে সেখানটা একটা কবরস্থান ছিল, চিহ্ন দিয়েও ছিল না কবরের কোনো, তারা তো জানতোই না। আর যার কাছ থেকে জমি কিনেছে সেও মূলত তাদের কাছে বলেনি যে এখানে একটি কবর আছে। কিছুদিন পরে 1 বছর যাওয়ার পরে যখন ওইখানে ওই ঘরটি উঠালো, ওই ছ্যালো মেশিনের ঘর, ওই ঘর উঠানোর পরে হঠাৎই একজন এসে বলে, আপনারা এখানে ঘরটা উঠালেন, এখানে একটা কবর ছিল। বলে যে কী বলেন, এখানে কবর ছিল? এটা তো আমরা কখনো শুনিনি। তাও ওই ঘর উঠানোর পরেও 1 বছর পরে এসে একজন বলেছে, এর মধ্যে কেউই বলেনি। দেখেন তাদের কি কপাল, নিজের জায়গায় উঠাচ্ছে কিন্তু একটা কবরের উপরে। এরপরে ওইটা একজনকে জানালো যে আসলে কি এখানে একটি কবর ছিল। তখন ওই লোকটার কথা শুনেও আরেকজনকে জানায় যে আসলে কি এখানে একটা কবর ছিল। বলে হ্যাঁ এখানে একটি কবর ছিল। বলে যে হ্যাঁ ওই লোকটা বললো, তাহলে কথাটা কি আসলে সত্য? বলে হ্যাঁ কথাটা আসলেও সত্য। বলে যে তাহলে এখন কি করবো? বলে যে কিছু করার নেই। বলে যে আপনারা এই ঘর উঠানোর আগেও এখান দিয়ে এই কবরের একজন পুরুষ লোকের কবর ছিল, সেটা নাকি একজন পুরুষ লোকের কবর ছিল, সেটা কবরের লোকটা নাকি উঠে মাঝে মাঝে এসে ঘুরতো, বলে প্রেতাত্মারা ঘুরতো। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, একটু বানিয়ে বলছি না, যে তার প্রেতাত্মা বলে সম্বোধন করা আছে। বলে যে প্রেতাত্মারা এখানে এসে থাকে, বলতে এখান দিয়ে এসে ঘোরাফেরা করতো। তবে এই কবরেরই লোক নাকি সেটা আমি জানি না, মাঝে মাঝে এসে ঘোরাফেরা করে। আপনারা হয়তো চোখে দেখেছেন নাকি সেটা আমি জানি না, আপনাদের চোখে নাও পড়তে পারে। বলে যে হ্যাঁ পরে তো নেই, তবে আমি একটু আন্দাজ করে বুঝতে পেরেছি যে এখান দিয়ে কেউ এসে ঘোরাফেরা করে। বলে যে তাহলে আপনার আন্দাজটা আসলে সঠিক, এখান দিয়ে আসলেও একজন এসে ঘোরাফেরা করে। এখান দিয়ে মূলত অনেক বছর আগে এখানে ওই কবরটা দেওয়া হয়েছিল, জমিদার বাড়ির পাশে একজনের কবর দেওয়া হয়েছিল, সেখানেই তারা ওইটা উঠিয়েছে। বলে যে আমি একদিন রাত 10:30 থেকে 11টা বাজে, তখন আমি ছ্যালো মেশিনের মধ্যে ঢুকি, মূলত ছ্যালোটা বন্ধ করার জন্য। রাত্রে চলছিল, রাত ভোরে চালাবো না বলেই আমি ছ্যালো মেশিনটা ছেড়েছিলাম। রাত 10টা-11টার সময় আমি সেটার মধ্যে ঢুকে বন্ধ করার জন্য গেলাম। যাওয়ার পরে দেখি যে পুরো ঘরটা আলোকিত, কেমন যেন একাই আলোকিত হয়েছে, কিন্তু আমি ভেতরে কোনো লাইট কিংবা কিছুই জ্বালাইনি, কিংবা কোনো মোমবাতিও নয় জ্বালাইনি। তবে ভিতরটা মোমের যতটুকু আলো হয় আলোই ভেতরে জ্বলছে। তবে আমি ওইটার কাছাকাছি যাওয়ার পরে কিছুটা পথ বাকি আছে, সেটার কাছে যাওয়ার আগেই সেই আলোটা একাই নিভে গেল। মনে হলো যে ভিতরটা অন্ধকার আবার হয়ে গেল। তখন আমি আমার পকেট থেকে টর্চ লাইটটি বের করলাম, আমার কাছে একটি টর্চ লাইট ছিল।
ছোট্ট একটি টর্চ লাইট, সেটা আমি কিনেছিলাম। এখানে টাকার মানটাও উল্লেখ করে দেওয়া আছে যে কত টাকা দিয়ে টর্চ লাইটটা কিনেছিল। সেটা কিনেছিল মূলত 200 টাকা দিয়ে। 200 টাকার সেই টর্চ লাইটটি বের করে সে 4-5টা লাইট মারতে শুরু করলো। 4-5টা লাইট মেরে দেখতে শুরু করলো যে আশপাশে কিছু আছে নাকি। এরপরে ঘেরটা খোলার চেষ্টা করলো, তবে খুলেও গেল। ভেতরে লাইট মেরে দেখে যে ভেতরে আসলে কেউ নেই। তখন তা বলে যে আমার মাথার মধ্যে তখন একটা ঘোর পাক খেলো যে ভেতরে কেউ নেই, তবে লাইট কিংবা মোমবাতি কে জ্বালাবে। ভিতরটা মনে হলো আলোকিত করলো কে। আমি একটু চিন্তিত হয়েছিলাম, একটু ভয়ও লাগছিল, গলাটা শুকিয়ে যাচ্ছিল। জিশান ভাইয়ের বাবার নামটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। তার বাবার সাথে এই ঘটনাটি ঘটেছে বলতে মানে তার বাবার সাথেই ওই ভিতরটার লাইট জ্বলছে, মানে তার বাবাই এটা বলছে এই ঘটনাটি। তার বাবার নামটা হচ্ছে বাচ্চু নামে পরিচিত তার বাবা পুরো এলাকাটাতে তার বাচ্চু আঙ্কেল কিংবা বাচ্চু যা তার সেম বয়সী যারা এভাবেই এই নাম ধরেই ডাকে। এরপরে তার নামটা বাচ্চু বলেই সম্বোধন করা আছে। আমি সেটাই বলছি, বাচ্চু আঙ্কেলের সাথে এই ঘটনাটি ঘটেছে বলে যে ভেতরে কাউকে দেখতে পেলাম না আমি, তবে ভেতরে লাইটটাকে জ্বালিয়েছিল সেটা আমি মূলত বুঝতে পারছিলাম না। অনেক ভয় লাগছিল, আমার গাটা শিরশির করছে।